আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের সাম্প্রতিক সময়ের কিংস পার্টি বলে পরিচিত এনসিপি। তো সেই এনসিপিকে মনে করা হতো মূলত জামাতের একটা বি টিম। জামাত কখনো সেটা প্রকাশ্যে বলেনি বা এনসিপি সেটা কখনো স্বীকার করেনি, কিন্তু আমরা বুঝতে পারতাম, সবাই বুঝতে পারতাম যে শিবির এবং তাদের অন্যান্য যে অঙ্গ সংগঠন, এই অঙ্গ সংগঠনগুলোর সাবস্টিটিউট হিসেবে তারা একাধিক সংগঠন বিভিন্ন নামে এ বি সি প্ল্যান অনুযায়ী তারা তৈরি করে রেখেছিল এবং সেগুলো এখনো চলমান। দ্বিতীয়ত, জামাতের মাস্টার প্ল্যান অনুযায়ী তাদের একটা বিরাট গুপ্তচর বাহিনী রয়েছে, যারা ভোল পাল্টে পোশাক পাল্টে বিভিন্ন সংগঠনের মধ্যে লুকিয়ে আছে। বিএনপির মধ্যে আছে, আওয়ামী লীগের মধ্যে আছে, এবং এটা আমরা কল্পনা করতাম, সন্দেহ করতাম, কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর যেভাবে ছাত্রলীগের পেটের মধ্য থেকে, আওয়ামী লীগের পেটের মধ্য থেকে জামাত বের হয়ে এলো এবং জয় বাংলা থেকে রাতারাতি যেভাবে নারায়ে তাকবীরে তারা নিজেদের স্লোগানকে রূপান্তরিত করলো, তাতে করে আসলে আমাদের যে বিস্ময়, আমাদের যে অবাক হওয়া, এটা অতীতের যে কোনো সময়ের চাইতে এটি আরো বেশি সীমা অতিক্রম করলো। এখন জামাত সম্পর্কে আমাদের যে চিন্তা এবং চেতনা, সেটা এই দলটি সব কিছু করতে পারে। তাদের বুদ্ধি আছে, তাদের কৌশল আছে, তাদের ডেডিকেটেড নেতাকর্মী রয়েছে যারা দলের জন্য প্রাণ দেবে এবং দলের জন্য সবকিছু করতে পারে। তারা যদি বলা হয় যে ঠিক আছে, এখন তোমরা 50 জন ছেলে সব কিছু ত্যাগ করে দিল্লি চলে যাও, সেখানে গিয়ে শেখ হাসিনার আশেপাশে থাকো এবং শেখ হাসিনার বিশ্বাস অর্জন করে ওখান থেকে প্রতিদিন তথ্য এবং ডাটা পাঠাতে থাকো, অনেকটা রোবটের মতো করে। তো যেভাবে সোলানার, যে আমাদের একটা রোবট যেটা মঙ্গল গ্রহে পাঠানো হয়েছে, ও যেভাবে মঙ্গল গ্রহের তথ্য নাসাকে পাঠায়, এভাবে বিএনপির মধ্যে, আওয়ামী লীগের মধ্যে, ডক্টর মোহাম্মদ ইউনূসের আশেপাশে এনসিপির মধ্যে অসংখ্য জামাতরূপী সোলানার রোবট রয়েছে। ফলে জামাতকে আসলে সবাই ভয় পাচ্ছে, এমনকি জামাত নিজেরাও নিজেদেরকে ভয় পাচ্ছে। এটা হলো রূঢ় বাস্তবতা। আর সেই বাস্তবতার প্রেক্ষিতে 2025 সনের অক্টোবর মাসের শেষ সপ্তাহটি জামাতের জন্য নানা কারণে একেবারে একটা ক্রিটিক্যাল মোমেন্ট হয়ে দেখা দিয়েছে। জামাতের সঙ্গে বিএনপির সংঘাত, সংঘর্ষ, মতদ্বৈততা, এটি একেবারে রীতিমতো প্রকাশ্য। ঢাকা শহরে যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন জামাত এবং বিএনপির, তাদের মধ্যে প্রায় বাকযুদ্ধ হচ্ছে, মনস্তাত্ত্বিক যুদ্ধ আরো প্রবল। বিএনপি মনে করছে জামাত ক্ষমতায় চলে যেতে পারে, জামাত মনে করছে বিএনপিকে কোনো অবস্থাতেই ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। গ্রামে গঞ্জে টুকটাক না, বেশ বড় সড়ো মারামারি হচ্ছে বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে। এর বাইরে অন্য যে সকল ইসলামপন্থী দল গ্রুপ রয়েছে, বিশেষ করে যারা মাজারপন্থী, ভাববাতি, লালনপন্থী, তাদের সঙ্গে জামাতের একেবারে রীতিমতো যুদ্ধাবস্থা। এবং যে সকল সুফিবাদের প্রচারক গত কয়েক বছর ধরে জামাতকে প্রমোট করেছিল, কিংবা যে সকল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জামাতকে এই গত 10-12 বছর ধরে প্রমোট করেছিলেন, যেমন কাদের সিদ্দিকী, তারপর সে ফরহাদ মাজহার, এ সকল মানুষ এখন জামাত থেকে 133 মাইল দূরে অবস্থান করছে এবং প্রকাশ্যে জামাতের বিরুদ্ধে যাচ্ছে তাই বলার চেষ্টা করছে। এবং সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনূস এমনি খুব ধীর স্থির প্রকৃতির মানুষ। তিনি এবং সেনাপ্রধান যেভাবে জামাতকে বিশ্বাস করেছিলেন এবং যেভাবে জামাতের সঙ্গে একটা দহরম মহরম সম্পর্ক গড়ে তুলেছিলেন, জামাতকে অলি আল্লাহ, গাউস, কুতুব, পীর, মাশায়েখদের দল হিসেবে মনে করতেন যে এই দলের প্রতিটি নেতাকর্মী কোরআন এবং হাদিস অনুযায়ী তাদের জীবন পরিচালনা করে। তাদের সেই দৃষ্টিভঙ্গি এখন কোন পর্যায়ে আছে, আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূস অথবা জনাব ওয়াকারুজ্জামান, যিনি সেনাপ্রধান, তার বুকে একটি স্টেথোস্কোপ, যেটা যে বুকের যে বা পেটে লাগিয়ে ডাক্তাররা দেখে হার্টবিট কেমন হচ্ছে, পেটের মধ্যে গুড়গুড়ানি কেমন হচ্ছে, তো এরকম একটা যন্ত্র যদি তাদের কানে লাগিয়ে বা আপনার কানে লাগিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস
তার আপনজন এবং জনাব ওয়াকিরুজ্জামান এবং তার আপনজন এদের বুক এবং পেট পরীক্ষা করেন, তাহলে আপনার কান ব্রাস্ট হয়ে যাবে। তাদের ওই হৃদয়ের ভিতর থেকে, মানে বুকের ভিতর থেকে, পেটের ভিতর থেকে যে শব্দ হবে জামাত সম্পর্কে, আপনি খালি মুখে বলবেন জামাত, আর সঙ্গে সঙ্গে তাদের শরীরের মনে যে প্রতিক্রিয়া দেখা দেবে, ওই শব্দ শুনলে আপনার জ্ঞান হারানোর সম্ভাবনা তৈরি হয়ে যাবে। তো এই যে জামাতের যে রূপান্তর, জামাতের যে বাস্তব অবস্থা, এই বাস্তব অবস্থার প্রেক্ষিতে তাদের যে বি টিম বলেন, সি টিম বলেন, যেটা এনসিপির সঙ্গে যুক্ত ছিল এবং এনসিপির ফ্রন্টিয়ার লাইনে যাদেরকে রাখা হয়েছিল বা যারা আছেন, তারা এখন জামাতকে রীতিমতো অস্বীকার করছেন এবং জামাতের বিরুদ্ধে যে সকল কথাবার্তা বলছেন, এই সকল কথাবার্তা বিএনপি কখনো বলেনি। সম্প্রতি এনসিপির একজন শীর্ষ নেতা বা নেত্রী তারা বলার চেষ্টা করেছেন প্রকাশ্যেই যে জামাত হলো আওয়ামী লীগের মতোই একটা দল, কেবলমাত্র যদি জামাত এবং আওয়ামী লীগকে দেখতে হয় তাহলে একটি মুদ্রা, আমাদের দেশে যেমন 5 টাকার মুদ্রা আছে, 1 টাকার মুদ্রা আছে, এরকম একটা মুদ্রা, এপিট আর ওপিট, একদিকে চাঁদতারা অন্যদিকে শাপলা, বা একদিকে শাপলা অন্যদিকে অন্য কিছু। তো এইভাবে আসলে এনসিপির যারা নেতা নেত্রী তারা জামাতকে তুলনা করছে আওয়ামী লীগের সঙ্গে। এখন আপনি এই ব্যাপারটাকে কিভাবে দেখবেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তার অন্তর থেকে বলে থাকুন কিংবা ক্ষোভের বসে বলে থাকুন বা যেভাবেই বলে থাকুন না কেন, তারা সঠিক এবং সত্য কথাটি বলেছেন এবং তারা যদি এই বিষয়টা মেনে নিয়ে নিজেদেরকে সংশোধন করেন বা জামাতের সঙ্গে কিভাবে ডিল করতে হবে, জামাতকে কিভাবে বন্ধু বানাতে হবে, অথবা জামাতের সঙ্গে কিভাবে প্রতিযোগিতা করতে হবে, কিংবা জামাতের সঙ্গে কিভাবে শত্রুতা করতে হবে, এই কৌশলগুলো রপ্ত করেন, তাহলে আর জনাব মিয়া গোলাম পারওয়ার, জামাতের সেক্রেটারি জেনারেল, তাকে কষ্ট করে মঞ্চে উঠে যেভাবে বোঝাতে হয়েছে যে জামাতের সঙ্গে যদি তোমাদের প্রতিযোগিতা করতে হয় তাহলে আরো বহু দূর, বহু পথ তোমাদেরকে পাড়ি দিতে হবে, বহু সময় তোমাদেরকে পার করতে হবে, অন্যথায় জামাতের সঙ্গে কোনো অবস্থাতে তোমরা প্রতিযোগিতায় পারবে না। তো এনসিপি যারা নেতৃবৃন্দ যারা জামাতকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করেছেন, তারা যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগ এবং জামাতের শ্রেণী চরিত্রটা বিশ্লেষণ করেন এবং দেখেন যে তারা কি করেছে অতীতে বিভিন্ন সময়টিতে, তাহলে আপনি বুঝতে পারবেন যে তারা কত সঠিক, রাগের বশে হোক কিংবা অভিমানের বশে হোক, কতটা সঠিক কথা বলেছেন। যারা এই মুদ্রা এপিট ওপিট জামাত এবং এনসিপি মনে করেন, তাদেরকে স্মরণ করে দিতে চাই যে আজ থেকে 1 বছর আগে, আমি এই ইউটিউব চ্যানেল যারা দেখেন, আমি তাদেরকে বলেছিলাম কয়েকটি কথা। আগামীতে যে রাজনীতির সমীকরণ আসছে, সেই সমীকরণে সবার আগে বিপদে পড়বে জামাত। আমি জামাতের সঙ্গে আমার কখনো শত্রুতা ছিল না, বরং বন্ধুত্ব ছিল এবং সেই বন্ধুত্বটা নষ্ট হয়নি। জামাতের কে কি মনে করলেন বা করলেন না, ডাজ নট ম্যাটার। আমি যেভাবে আমার কথা বলে আসছি সে 2009 থেকে আজ অবধি, ওভাবেই আমি এখনো বলে যাচ্ছি। এর মধ্যে বহু মানুষ নতুনভাবে বন্ধু হয়েছে, শুভার্থী হয়েছে, বহু মানুষ চলে গেছে। জামাতের অনেকে হয়তো 2012-13 বা 16-17 বা 23-24 যেভাবে আমি কথাবার্তা বলেছি তাদের খুব ভালো লাগতো। এখন আমি যে কথাগুলো বলছি হয়তো তাদের অনেকের খারাপ লাগে, কিন্তু এটাই বাস্তব যে 1 বছর আগে আমি বলেছিলাম জামাত সবার আগে বিপদে পড়বে। এখন দেখুন সবার আগে বিপদে তারা পড়ে গেছে। এই মুহূর্তে তাদেরকে ট্রাস্ট করে, বিশ্বাস করে, ডিপেন্ড করে বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক দল নেই। তো এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষের সবার আগে দরকার বন্ধু। টাকা না, পয়সা না, অস্ত্র নয়, বাড়ি গাড়ি কোনো কিছু নয়, সবার আগে বন্ধু দরকার। জামাত এই মুহূর্তে বন্ধুহীন হয়ে গেছে, যেটি 1971 সালেও তাদের ছিল না। এটি তাদের বড় বিপদ এবং এখান থেকে যে বিপত্তি শুরু হবে, এই বিপত্তি তাদেরকে পরবর্তী গন্তব্যে নিয়ে যাবে। যা হোক, দ্বিতীয় আরেকটি কথা বলেছিলাম যে রাজনৈতিকভাবে জামাতের সঙ্গে যদি আগামীতে কোনো দলের বন্ধুত্ব হয় তাহলে কেবলমাত্র আওয়ামী লীগের সঙ্গে তাদের বন্ধুত্ব হতে পারে, এর বাইরে তাদের বন্ধুত্ব অন্য কোনো দলের সঙ্গে হতে পারে না। এবং সেটা এখন অনেকে বলার চেষ্টা করছেন যে জামাত ভারতপন্থী হয়ে গেছে, জামাত দিল্লির পরামর্শে চলছে, আওয়ামী লীগের অনেকের সঙ্গে তাদের যোগাযোগ আছে। সত্য মিথ্যা আমি কিছুই জানি না, কিন্তু আমি এই কথাগুলো বছর খানেক আগে বলেছিলাম। তো এটা কেন বলেছিলাম এই কারণে যে আপনি দেখবেন যে চরিত্রগতভাবে যে সকল প্রাণী, যে সকল মানুষ, এখানে প্রাণী এবং মানুষ, প্রাণী বলতে আপনি বুঝেন যে জন্তু জানোয়ারকে আমি বুঝিয়েছি, যাদের মধ্যে চিন্তার মিল থাকে এবং শারীরিক গঠনের মধ্যে মিল থাকে, তারা একে অপরের কাছাকাছি আসা মাত্রই তাদের মধ্যে একটা অ্যাডাপশন হয়ে যায়,
একটা আকর্ষণ তৈরি হয়ে যায়, একটা ঐক্যবদ্ধতা তৈরি হয়ে যায়। তো জামাত যেভাবে ক্যাডার ভিত্তিক রাজনীতি করেন, জামাতে যারা নেতাকর্মী, আওয়ামী লীগ আসলে ক্যাডার ভিত্তিক রাজনীতি করেন। জামাত যেভাবে তাদের সংগঠনটিকে অত্যন্ত শক্তিশালী করার জন্য প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন, আওয়ামী লীগও প্রথম থেকে তাদের সংগঠনটিকে তারা শক্তিশালী করেছে। বিএনপির এই জিনিসগুলো নেই। আওয়ামী লীগ যেভাবে একটা আদর্শ, তার একটা আদর্শ রয়েছে, সে অনেক বিষয়গুলোর সঙ্গে বিরোধিতা করে, অনেকে শত্রু মনে করে, অনেকে বন্ধু মনে করে। ঠিক জামাতেরও এই বিষয়গুলো রয়েছে, তারাও একটা আদর্শ নিয়ে চলে, কাউকে শত্রু মনে করে, কাউকে বন্ধু মনে করে। তো সেই দিক থেকে বিবেচনার পাশাপাশি দুটো রাজনৈতিক দলই হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে পুরনো। জামাত এমনকি আওয়ামী লীগের চাইতে পুরনো একটি রাজনৈতিক দল। তো সেই পুরনো দুটো রাজনৈতিক দল, তাদের মধ্যে যে সকল বয়স্ক নেতৃবৃন্দ রয়েছেন, যারা জীবন যুদ্ধে অনেক অভিজ্ঞ এবং তুলনামূলকভাবে এশিয়ান পলিটিক্স, সাব কন্টিনেন্টাল পলিটিক্স অ্যান্ড গ্লোবাল পলিটিক্স, এই তিনটি ক্ষেত্রে দুটো দলেরই দেশে এবং দেশের বাইরে বন্ধু রয়েছে এবং শত্রু রয়েছে। আওয়ামী লীগে যেমন ভারত বন্ধু রয়েছে, পরীক্ষিত বন্ধু, তার সঙ্গে সঙ্গে ভারত কেন্দ্রিক আরো অনেকগুলো দেশের সঙ্গে তাদের বন্ধুত্ব রয়েছে। আওয়ামী লীগের যে সকল নেতা রয়েছেন, তাদের অনেকের সঙ্গেই বন্ধু দেশের প্রভাবশালী লোকদের বন্ধুত্ব রয়েছে। জামাতেরও তদ্রুপ, তাদের ভারতের মতো কৌশলগত বন্ধু পাকিস্তান রয়েছে, এরপর দ্বিতীয় গ্রেডের তুরস্ক তাদের বন্ধু, সৌদি আরব তাদের বন্ধু, এবং ওই সংক্রান্ত জামাতের যারা শীর্ষ নেতৃবৃন্দ, তাদের সঙ্গে ওই সকল দেশের কর্তা ব্যক্তিদের বন্ধুত্ব রয়েছে। আর জামাতের যে ফাইন্যান্সিয়াল সাউন্ডনেসটা এখন আছে, স্ট্যাবিলিটি আছে, তাদেরকে চাঁদাবাজি করতে হয় না। আর একই ক্ষেত্রে আওয়ামী লীগ, সেটা চাঁদাবাজি করে হোক, ঘুষ খেয়ে হোক, টাকা পাচার করে হোক, তাদেরও এই মুহূর্তে পর্যাপ্ত অর্থ রয়েছে। তো কাজেই আপনি রাজনীতির যে এলিট গ্রুপ যদি বলেন, তাহলে এটা জামাতের মধ্যে রয়েছে আর আওয়ামী লীগের মধ্যে রয়েছে, যেটি আপনি বিএনপির মধ্যে পাবেন। আপনি চিন্তা করুন, জামাতের আমির এবং শেখ হাসিনা, এই দুজনকে পাশাপাশি বসান, আর জনাব তারেক রহমান সাহেব, নুরুল হক নুরু, জোনায়েদ সাকি, মামুনুল হক, কিংবা ধরুন আর কাকে বলবো, ওনাদেরকে বসান একত্রে। আপনি বসার পর দেখেন তো যে এখানে 5 জন বা 6 জন 7 জন, অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব, তার পাশে রিজভী আহমেদ, আর এক পাশে সালাউদ্দিন সাহেব, তারপরে নুরুল হক নুরু, তারপরে জোনায়েদ সাকি, এরপর ববি হাজ্জাজ, এরপর যদি এবি পার্টি তাদের সঙ্গে থাকে তাহলে ফুয়াদ কিংবা মঞ্জু সাহেব, এবি পার্টির যিনি সভাপতি তিনি, এরপর অন্যান্য যারা আছেন, মামুনুল হক, তাদেরকে একত্রে বসান। আর অপর সাইডে শুধুমাত্র জামাতের আমিরকে বসিয়ে দিন আর শেখ হাসিনাকে বসিয়ে দিন। দেখেন তো কোন পোর্ট্রেটটা আপনার কাছে শক্তিশালী বলে মনে হবে, কোন পোর্ট্রেটটি আপনার কাছে আকর্ষণীয় বলে মনে হবে, এবং আপনার কাছে মনে হবে জনগণ এই পোর্ট্রেটের প্রতি দৃষ্টি নিবন্ধন করবেন। আর কিচ্ছু ভাবার দরকার নেই, শুধু নিজেকে প্রশ্ন করেন, অন্য আবেগ বাদ দেন, সবকিছু বাদ দেন। তো সেক্ষেত্রে এই যে এনসিপির যারা নেতা নেত্রী এতদিন পরে হলো এই রুয়া বাস্তবতাটা বুঝতে পেরেছেন, এবং সে অনুযায়ী যদি তারা সতর্ক হন, তাহলে রাজনীতির জন্য তারা যে ঝুঁকিটি নিয়েছেন, তারা যদি ফিরে যেতেন জুলাই আগস্ট বিপ্লবের পরে, তারা যদি পড়া টেবিলে ফিরে যেতেন, চাকরি বাকরি করার চেষ্টা করতেন, তা না করে যেভাবে তারা রাজনীতি করতে এসেছেন, এখন সামান্তাকে, নাহিদকে, সার্জিসকে, হাসনাতকে অবশ্যই রাজনীতি করতে হবে। জীবনের শেষ দিন পর্যন্ত তাকে রাজনীতি করতে হবে। এখন তিনি কি সে রাজনীতি করতে করতে তারা কি একজন মাহমুদুর রহমান এর মতো হবেন, নাকি জামাতের আমিরের মতো হবেন? জামাতের আমিরের মতো যদি হতে হয় বা শেখ হাসিনার মতো যদি হতে হয়, তাহলে তাদেরকে সংগঠন দাঁড় করাতে হবে। আর সংগঠন দাঁড় করাতে গিয়ে কারো লেজুর হয়ে, কারো পোষ্যপুত্র হয়ে, কারো মানুষপুত্র হয়ে বা কন্যা হয়ে কোনো অবস্থাতে একটি সংগঠন দাঁড় করানো যায় না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। নিয়মিত অনুষ্ঠান সমসাময়িক বাংলাদেশে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা নিয়মিতই বাংলাদেশের রাজনীতি পরিস্থিতি নিয়ে, রাজনীতি বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এই বিষয়ে কথা বলে থাকি, এবং এটা হচ্ছে রাজনীতি বিশৃঙ্খল অনুষ্ঠান। এবং আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতিতে প্রতিদিনই পরিবর্তন হচ্ছে, অনেক ঘটনা ঘটছে, যে ঘটনাগুলা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ায় আসতেছে, অনেক কিছু মিডিয়া আসতেছেও না। বিশেষ করে আপনারা জানেন যে আজকে এনসিপির নেতা সাজিদ আলম বলেছেন
এনসিপি ক্ষমতায় না গেলে পুষা বিরোধী দল হবে না এনসিপি। এটা খুব মানে ওনার বক্তব্যটা অনেকেই নিচ্ছে যে এনসিপি কি তাহলে জানে তারা ক্ষমতায় আসতে পারে। এনসিপি বলছে যে তারা যদি ক্ষমতায় না আসে তাহলে পুষা বিরোধী দল হবে না। তো এই বিষয় নিয়ে অনেকেই কথা বলছেন। আর একটা বিষয় হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি হচ্ছে। জামাত কয়েকটা দল নিয়ে একটা তারা নির্বাচনী একটা প্ল্যাটফর্ম করার চেষ্টা করছে। পাশাপাশি আমরা একটা বিষয়ে খুব আলোচনা হচ্ছে যে এনসিপি এবং বিএনপির মধ্যে একটা আসন বাটোয়ারা হয়েছে বলে অনেকেই বলছেন এনসিপি 6টা আসন দেওয়া হয়েছে এবং সেই কারণে পাটোয়ারি উনি নমিনেশন মানে না পেতে পারেন না বলে অনেকেই বলছেন উনি পদত্যাগ করছেন। উনি আবার এটা গুজব বলে উড়িয়ে দিয়েছেন। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি রাজনীতিতে আমরা এই যাবৎকালে অ্যাক্টিভ দেখতে পাচ্ছি না। তো আমরা আজকে নানান বিষয়ে কথা বলবো। প্রিয় দর্শক, আজকে আমাদের অতিথি আছেন বীর মুক্তিযোদ্ধা এবং যিনি নিয়মিতই আমাদের অনুষ্ঠানে থাকেন এবং সাহসী মানুষ, সাবেক সাংসদ, বর্ষিয়ান রাজনীতিবিদ মেজর বশর আখতারুজ্জামান। আখতার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আখতার ভাই, রাজনীতিতে প্রতিদিনই আপনার অনেক পরিবর্তন ঘটছে, প্রতিদিনই নতুন নতুন বিষয় হচ্ছে। আজকে আমরা যে বিষয়ে যে টাইটেল দিয়েছি, আওয়ামী লীগ চায় নির্বাচন, গণতন্ত্র টিকবে তো, এই হচ্ছে আমাদের আজকে টাইটেল। এবং এই শুরুতে যে সার্জিস আলম যে কথাগুলো বলছেন, অনেকেই বলছেন এনসিপি হচ্ছে কিংস পার্টি, বা তারা আগে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে 200 উপরে আসন পাবে এনসিপি। আর সার্জিস আলম বলছে যে পুষা বিরোধী দল হবে না, ক্ষমতা যাওয়ার জন্য কি এনসিপি গঠন হয়েছে, কি বলবেন? ধন্যবাদ আপনাকে রিপন। ধন্যবাদ আপনার মাধ্যমে আপনার অগণিত দর্শক শ্রোতাদেরকে। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। সবচেয়ে বড় কথা হলো নিরাপদে থাকার চেষ্টা করবেন। সার্জিস আলম যে কথাটা বলেছে এটা তো অতি স্বাভাবিক রাজনৈতিক একটা ডায়লগ, রাজনৈতিক একটা বক্তব্য। সে বলেছে বিরোধী দলে গেলেও সে পোষা বিরোধী দলে থাকবে না। তার মানে কি, সে বলে দিছে সে অ্যাক্টিভ অপোজিশন থাকবে। এর অর্থটা হচ্ছে যে সে পোষা বিরোধী দল মানে সরকারি দলের অঙ্গুলি হেলনের যে বিরোধী দল চলে সেই বিরোধী দল থাকবে না। সে অত্যন্ত সত্য এবং তার জন্য একটা বস্তুনিষ্ঠ এবং সাহসী বক্তব্য পূর্বে দিয়ে দিছে। সাধারণত যারা নির্বাচন করে তাদের প্রধানত উদ্দেশ্য কি? নির্বাচনে জয়লাভ করা, এটা তার অন্যতম উদ্দেশ্য। এবং আমরা স্বাভাবিকভাবে দেখি অনেকে নির্বাচনে জয়লাভ করতে না পারলে পরবর্তীতে নির্বাচনের উত্তর রাজনীতিতে তারা অনেকটা ম্রিয়মান হয়ে যায় বা অনেকটা সরকার ঘেঁষা হয়ে যায়। সার্জিস আলম অত্যন্ত স্পষ্টভাবে যে কথাটা জাতির সামনে তুলে ধরেছে, যেটা জন্য আমি তাকে অভিনন্দন জানাই। এবং সে এই যে একটা স্পষ্ট বক্তব্য দিতে পেরেছে সেটা অত্যন্ত সাহসী বক্তব্য। সে রাজনীতিতে তার অবস্থানটাকে আগে থেকে পরিষ্কার করে দিয়েছে। কিভাবে পরিষ্কার করেছে? দুইটা জিনিস দেখেন। সে প্রথমত বলেছে যে এনসিপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। এটা কিন্তু একটা পরিষ্কার ক্লিয়ার মেসেজ। সে বলে দিয়েছে আগামী নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে। তার মানে এই নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করলে এনসিপি আশা করে তারা জয়ী হবে। কত আসনে জয়ী হবে সেটা সময় বলে দিবে, একমাত্র আল্লাহ ভালো জানেন। আর জনগণ কাদেরকে ভোট দিয়ে কতটুকু সেটা নির্ভর করবে। সেই ফলাফল, সেই জিনিসটা আমরা নির্বাচনের দিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। কাজে সার্জিস আলম তার রাজনৈতিক অবস্থানটা পরিষ্কার করেছেন, স্পষ্ট করেছেন যে তারা অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়েছে এবং তারা সবকিছু করার চেষ্টা করতেছে। এটা একটা বলিষ্ঠ বক্তব্য। তারপরে সে ক্লিয়ার করে দিয়েছে যে তারা রাজনীতি থেকে সরে যাবে না। তার বক্তব্যটা পরিষ্কার অর্থ হলো যে এনসিপি নির্বাচন করার পরে ফলাফল যাই হোক না কেন, যদি তারা নির্বাচনে পরাজিত হয় তাহলেও তারা রাজনীতির মাঠ থেকে বা রাজনীতি থেকে সরে যাবে না। তারা রাজনীতিতে অবশ্যই তাদের প্রভাব রাখবে এবং তারা সেখানে একটি বলিষ্ঠ, ক্রিয়াশীল এবং অত্যন্ত স্পষ্ট বিরোধী দলে অবস্থান গ্রহণ করবে। কাজে তারা বিরোধী দলে গেলেও যে পরিষ্কার একটা বিরোধী দল হবে, পরিষ্কার একটা সুস্পষ্ট বিরোধী দল তারা তৈরি করবে, সেটারও ইঙ্গিত জনগণের সামনে, জাতির সামনে তারা দিয়েছে। দুটিকেই আমি ইতিবাচক মনে করি। দুটিকেই রাজনীতির পরিভাষায় বলতে পারি অত্যন্ত ম্যাচিউরড বক্তব্য, যেটা অনেক সিনিয়র বড় বড় রাজনৈতিক দলের নেতারা অদ্যবধি আজ পর্যন্ত ক্লিয়ার করতে পারেন নাই। কোনো একটি রাজনৈতিক দল এখন পর্যন্ত বলতে পারে নাই আমরা নির্বাচনে যাব, যদি জয়ী হতে না পারি তাহলে আমরা একটি শক্তিশালী বিরোধী দলে অবস্থান গ্রহণ করব। এই কথাটা কিন্তু কোনো রাজনৈতিক দলের কাছে আমরা পান নাই। রূপক, আপনি খেয়াল করে দেখেন, এই যে এত বড় বড় রাজনৈতিক দলগুলো আছে, এত বড় বড় যে তথাগত নেতারা আছে, বিগ বিগ লিডার, যাদেরকে জাতি আজকে জাতীয় নেতা খেতাব দিয়েছে, তাদের কারো বক্তব্য কি আপনি পেয়েছেন
যে নির্বাচন তারা করার পরে নির্বাচনে হেরে গেলেও তারা রাজনীতি সক্রিয় থাকবেন এবং বলিষ্ঠ বিরোধী দলের ভূমিকা পালন করবেন, এই কথাটা বলতে পারেন নাই। কিন্তু সার্জিস, এই নতুন প্রজন্মের রাজনীতিবিদ, সে কিন্তু পরিষ্কার ভাষায় বলে দিয়েছে, আপনাকে এটাকে অন্যভাবে অর্থ করেন না, অন্যভাবে নিয়েন না, নেগেটিভ ভাবে নিয়েন না, সবকিছু নেগেটিভ ভাবে নেওয়ার সুযোগ থাকে। কিন্তু আমি মনে করি সার্জিস তার অবস্থাটাকে অত্যন্ত একজন ভালো ঝানু রাজনীতি হিসাবে এবং অত্যন্ত চরিত্রবান, সৎ চরিত্রের এবং নিবেদিত রাজনৈতিক নেতা হিসেবে, যে আগামী দিনের একজন বলিষ্ঠ নেতা হওয়ার যোগ্যতা রাখে বলে তার বক্তব্যে প্রমাণ হয়েছে। একটা সম্ভাবনাময় রাজনৈতিক দল হিসেবে এনসিপি তার অবস্থানটাকে পরিষ্কার করেছে, জাতির সামনে সে দিয়েছে, আমরা শুধু ক্ষমতায় থাকলে আপনাদের পাশে আছি না, বিরোধী দলেও আমরা থাকবো আপনাদের পাশে, এবং আপনাদের দাবি দাওয়া নিয়ে আমরা সোচ্চার থাকবো এবং একটা বলিষ্ঠ বিরোধী দলের ভূমিকা পালন করব। এটা কি কম কথা বলেন? এইটা পরিষ্কার করা, এবং সার্জিস ফার্স্ট টাইম বাংলাদেশের রাজনীতিতে, প্রথমবার বাংলাদেশের রাজনীতিতে এরকম একটি বলিষ্ঠ বক্তব্য দিয়েছে। আমি তাকে অভিনন্দন জানাই, স্বাগতম জানাই। আমি এই তার স্পৃহাকে, এই তার চেতনাকে, এই তার রাজনৈতিক দূরদর্শিতাকে আমি স্বাগতম জানাই, অভিনন্দন জানাই। জি, হ্যাঁ, আরেকটা বিষয় আক্তার ভাই, আপনার কাছে কোন তথ্য আছে কিনা, আপনার বিভিন্ন তথ্য আপনার কাছে থাকে অনেক সময়, যে অনেকেই বলছেন যে বিএনপির সাথে, বিশেষ করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে এনসিপি একটা বৈঠক হয়েছে এবং সে জায়গায় 6টি আসন দেওয়া হয়েছে বলে, বা 6টি আসন বিএনপি ছেড়ে দেবে এনসিপি কে, এই বিষয়ে অনেকেই বলছেন বা লিখছেন। আমরা জানি না কতটুকু সত্য, আপনার কাছে কোন তথ্য আছে কিনা এই বিষয়ে? এটি একটা পরিষ্কার নেতিবাচক প্রপাগান্ডা তৈরি করা হচ্ছে বিএনপি এবং এনসিপি বিরোধী মহল থেকে। যারা এনসিপি এবং বিএনপির মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠুক বা রাজনৈতিক সক্ষতা গড়ে উঠুক, যারা চায় না, এর থেকে যারা বেনিফিট নিতে চায়, এর থেকে যারা ফায়দা লুটতে চায়, ওই মহল থেকে এই বক্তব্যটা দেওয়া হয়েছে। প্রথম কথা, বিএনপি যদি এনসিপির মতো রাজনৈতিক দলের সঙ্গে ঐক্য জোট করে, তাহলে কোনো অবস্থাতে বিএনপি তাকে 50টি আসনে কম আসন অফার করবে না, করবে না। কারণ বিএনপি 300 আসনে জয়লাভ করার মতো, মানে এখনো ওরকম নির্বাচন হইতেও পারে, 300 আসনে জয়লাভ করতে পারে, এরকম পরিবেশ তৈরি হতে পারে, কিন্তু 300 আসন তো তার দরকার নাই। সরকার গঠন করার জন্য তার 150 আসন দরকার, 151 দরকার। সে নিজে একটা আসন, 151টা দল ধরলাম, পুরো 151 দরকার। তাহলে বাকি 149টা আসন তো সে অন্যের সঙ্গে আঘাত করতেই পারে। আর যদি বিএনপি এনসিপির মতো একটি উদীয়মান রাজনৈতিক দলের সঙ্গে, যেখানে তারুণ্যের সমাহার বেশি, যেখানে বলা যায় 95% তরুণরাই, বা 100% বলা যায় তরুণরাই যে দলে আছে, যেই দলের সম্ভাবনা আগামী 10 বছর 15 বছর আরো বৃদ্ধি পাবে, আরো দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাবে, সেরকম রাজনৈতিক দলের সঙ্গে যদি আঘাত করতেই চায়, বিএনপির তো প্রাথমিক অফার হবে, প্রাথমিক প্রস্তাবে হবে, আমরা আপনাদেরকে 50টি আসন দেব। এটা যে কোনো পরিপক্ষ রাজনৈতিক দল দিবে, এবং আমার দল তো অনেক বেশি পরিপক্ষ বলে মনে করি, এবং তারা অনেক বেশি, তারা উদার, এই ব্যাপারে অনেক উদার। যেমন আপনি দেখেন যে ডক্টর ইউনূস সাহেব গত 1 বছর তারা মেনে নিয়ে তাকে ক্ষমতায় রেখেছে, কিভাবে? এটা উদারতা না হলে পারতেন, তারেক রহমানের ব্যক্তিগত কারিশমা এবং উদারতা, এবং এই জন্য সে জনাব ডক্টর ইউনূস সাহেবকে এত দূর ক্ষমতা রেখেছে। তিনি যদি এনসিপি কে অফার দেন, তাহলে অবশ্যই এনসিপি কে 50টি আসনের নিচে দিবেন না, 100 দিলেও আমি কোনো আশ্চর্য হব না। কারণ বিরোধী দল তো এখানে কারা হবে বা তার মূল প্রতিপক্ষ কারা, সেটা তো পরিষ্কার হয়ে গেছে। কাজে সেখানে সে আরেকটা প্রতিপক্ষ বানাবে কেন? কাজে এনসিপি কে দরকার বলে আরো বেশি আসন দিয়ে যদি আঘাত করতে পারে, সেখানে বিএনপির জন্য অনেক বেশি মঙ্গলময় বলে মনে হবে। দ্বিতীয়ত, এনসিপি যদি আঘাতই করতে চায় বিএনপির সঙ্গে, বিএনপির সঙ্গে আঘাত করা মানে কি? বিএনপির রাজনীতিকে ধারণ করা, অর্থাৎ আগামী দিনে বিএনপির পক্ষে থাকবে, এবং বিরোধী দলে গেলেও, যেটা সঞ্জীব বলেছে, সেখানেও তারা বিএনপির সাথে নিয়ে থাকবে। তারা বিএনপি যদি আঘাত করে, জোট করে, তাহলে এনসিপি যদি হেরে যায়, তাহলে তো বিএনপি হেরে যাবে, তাহলে এনসিপি তখন বিএনপি নিয়ে বিরোধী দলে যাবে। কাজে সেখানে এনসিপি যদি কোনো, তার কাছ থেকে যদি কোনো প্রস্তাব চাওয়া হয়, সেখানে তো এনসিপি তো মনে হয় না যে 100 কম আসন সে চাইবে। সেখানে সে বার্গেন করে, দর কষাকষি করে হয়তো 50-এ নেমে আসতে পারে। কিন্তু চাইতেও যদি হয়, সেরকম যদি একটা সম্ভাবনা তৈরি হয় যে হ্যাঁ এনসিপি আলোচনা করতেছে বা তারা আসন ভাগাভাগি করার চেষ্টা করতেছে, তাহলে যেটা স্বাভাবিক সেটা হবে এনসিপি অবশ্যই 100 আসনের জন্য যাবে। এই ধরনের যদি কোনো খবর প্রচারিত হইতো, তাহলে খবরটাকে আমি বিশ্বাসযোগ্য মনে করতাম। এটা একটি ভাওতাবাজি, একটা ফাও এবং একটি মানে গুজব, এবং দুইটি দলকে বিভ্রান্ত করার জন্য, জনগণের সামনে হাওয়া করার জন্য একটি মহল,
একটা উদ্দেশ্যপূর্ণক বা মহল অত্যন্ত সুকৌশলে তাদের এই বিভেদটা, দুই দলের মধ্যে বিভেদটা তৈরি করার জন্য এই ধরনের অশালীন অযৌক্তিক বক্তব্য দিয়ে খবর তৈরি করছে। এটা নিছক গুজব এবং কুপ্ররোচনামূলক। আমি এটাকে তীব্রভাবে প্রত্যাখ্যান করছি এই বক্তব্যটিকে। জি, ধন্যবাদ। আমরা 1 ঘন্টার প্রোগ্রাম একটু ছুটি করবো। আর এর পরবর্তী আমাদের প্রোগ্রাম আছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বিএনপি থেকে আওয়ামী লীগ যোগদান করেছেন অ্যাডভোকেট ফজলুল করিম মুবিন। তিনি বলেছেন যে স্বাধীনতা মুক্তিযুদ্ধ এর পক্ষে লড়াই করার জন্য তিনি আওয়ামী লীগ যোগদান করেছেন। আমরা অ্যাডভোকেট ফজলুল করিম মুবিনকে নিয়ে রাত 10টা একটা প্রোগ্রাম করবো, আপনারা অবশ্যই থাকবেন। আমরা আক্তার ভাই, আরেকটা বিষয় আপনি যেটা বলছিলেন যে 30শে অক্টোবর ডক্টর ইউনূস মানে নির্বাচনকালীন সরকার গঠনের একটা কাজ করতে পারেন বা হতে পারে বলে আপনি এর আগে আমাদের অনুষ্ঠানে বলেছিলেন। এই বিষয়ে কি বলবেন যে 30শে অক্টোবর পরে কি আপনার নির্বাচনকালীন সরকার বা ডক্টর ইউনূস কি থাকবেন বা যাওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে? যেখানে এখানে দুইটা বিষয় হয়েছে। ইতিমধ্যে আপনি দেখেছেন বিএনপির নেতৃবৃন্দ ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে দেখা করে বলেছেন যে আপনি এখন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হন। এটা একটি যথোপযুক্ত বক্তব্য, যথোপযুক্ত দাবি। কেন আমি বলছি সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যদি অন্তর্বর্তীকালীন নাম ধারণ করে থাকে তাহলে নির্বাচন দেওয়ার তার কোনো ম্যান্ডেট নাই। সে নির্বাচন দিতে পারবে না, নির্বাচন দেওয়ার মতো ক্ষমতা তার মধ্যে নাই। কারণ নির্বাচন কখন হয়? আগে তো পদটা শূন্য হতে হবে। পদ যদি শূন্য না হয় তাহলে নির্বাচন কেন হবে? একটা পদে রেখে তো নির্বাচন হতে পারে না। যেমন শেখ হাসিনা যেটা করে গেছিল, যে সংসদ না ভেঙে দিয়েই সংসদ নির্বাচন দিয়েছে, যার জন্য বিএনপির পক্ষে 2024 সনে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হয় নাই। কারণ এখানে প্রথম দাবি ছিল যে সংসদকে শূন্য ঘোষণা করতে হবে, আসন শূন্য ঘোষণা করতে হবে, করে নাই। এখনো যদি ডক্টর ইউনূস সাহেব সরকারের শূন্যতা ঘোষণা না করেন, এখন যেহেতু পার্লামেন্ট নাই, সরকারের শূন্যতা ঘোষণা না করলে এখানে এই নির্বাচনটা তো হবে সরকার গঠন করার জন্য। এটা তো আইন পরিষদ হচ্ছে না, এটা হচ্ছে শাসন পরিষদ, শাসন করার জন্য। কাজে শাসন পরিষদ করার জন্য যদি হইতে হয় তাহলে তো এখানে সরকারের শূন্যতা লাগবে। সরকারের শূন্যতা এখানে অন্যভাবে তৈরি হয়ে গেছে, যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সামনে তার মেয়াদ নির্ধারণ করে দিয়েছে। তিনি প্রথমে বলেছিলেন যে তার মেয়াদ কতকাল হবে, 30 বছর হইতে পারে, এটা সুনির্দিষ্ট নয়। কিন্তু উনি সুনির্দিষ্ট করে দিয়েছেন, জাতির সামনে পরিষ্কার করে দিয়েছেন অত্যন্ত সচেতন ভাবে এবং অত্যন্ত গুড উইশ, এবং আমি বলবো ভালো সৎ উদ্দেশ্য বলছেন যে ফেব্রুয়ারি মাসে রোজার আগেই উনি ক্ষমতা হস্তান্তর করতে চান। অর্থাৎ ওনার পদে শূন্যতা সৃষ্টি হয়ে যাবে ফেব্রুয়ারি মাসের 10, 15 বা 14 তারিখের মধ্যে বা রোজার মধ্যে যে কোনো সময়। অর্থাৎ ফেব্রুয়ারি মাস উনি পার করবেন না। উনি বারবার বলেছেন এই সরকার ফেব্রুয়ারি পরে থাকবেন না। তাহলে যদি ফেব্রুয়ারি মাসের 28 তারিখও যদি উনি ক্ষমতা হস্তান্তর করতে চান, তাহলে 3 মাস মানে 30শে নভেম্বর। তারপরে 30শে নভেম্বরের মধ্যে এই সরকার পদত্যাগ করতে হবে। আর যদি উনি প্রথম সপ্তাহে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে চান রোজার আগে, তাহলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হলে নভেম্বরের প্রথম সপ্তাহে সরকারকে পদত্যাগ করতে হবে। অর্থাৎ ম্যাক্সিমাম 10, 11, 12, 14 দিতে পারেন। এর মধ্যে অবশ্যই নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। কাজে উনি যদি নির্বাচন দেন তাহলে উনি তো অন্তর্বর্তী সরকার থাকতে পারবেন না। ওনার রূপটা পরিবর্তন করতে হবে। সেলফ স্টাইলে, সেলফ অর্ডারে ওনার তো সমুদ্র পাওয়ার আছে। সংবিধানে 106 ওনাকে অনেক পাওয়ার দেওয়া হয়েছে, উনি সমুদ্র পাওয়ার দিতে পারবেন। উনি তো অনেক কিছু করার চেষ্টা করছেন, ইতিমধ্যে করতেছেন। আমরা অনেক সময় দেখছি রাষ্ট্রপতি আদেশ দেওয়া হচ্ছে, সে রাষ্ট্রপতি নির্দেশ ক্রমে লেখা নাই, সে রাষ্ট্রপতির নামটাও লেখা নাই, তো রাষ্ট্রপতিকে একটি মানে মনুষ্যবিহীন করে বিভিন্ন যে প্রজ্ঞাপনগুলো জারি হচ্ছে সরকারের, সেখানে দেখবেন শুধু রাষ্ট্রপতি লেখা আছে, এখানে আদিষ্ট হয়ে বা নির্দেশক্রমে এই ধরনের কোনো বক্তব্য নাই। তার মানে এগুলা একমাত্র প্রধান উপদেষ্টার নিজস্ব এখতিয়ারে হচ্ছে, এবং কোন সচিব বা কেউ এটাকে ডিফাই করার মতো এটা সাহস কোন সরকারি কর্মকর্তাদের নাই। এটা অতীতে দেখেছি সরকারি কর্মকর্তাদের কোনো সাহস থাকে না। যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছি আপনাকে, সেই কথাটা হলো পরিষ্কার বলতে চাচ্ছি যে এখানে ডক্টর ইউনূস সাহেবকে অবশ্যই 30 তারিখের মধ্যে যদি সুপ্রিম কোর্ট, উচ্চ আদালত যদি তত্ত্বাবধায়ক সরকারের রায়টা দিয়ে থাকেন, এই পর্যন্ত আলোচনা হয়েছে। 26 তারিখে আদালত খুলবে। 26 তারিখ থেকে 30 তারিখ এই 5 দিন আদালত আছে। এই 5 দিনের মধ্যে যদি আদালত সিদ্ধান্ত দিয়ে দেন, যদি উনি কোনো কারণবশত নির্বাচনের পক্ষ অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রায় দেন, তাহলে তো অবশ্যই সরকারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সরকার আর থাকতে পারবে না। তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা সংবিধানে চলে আসছে, এখানে শূন্য থাকবে না। আর যদি উনি না দেন সুপ্রিম কোর্ট, তাহলে জাতি একটা অনিশ্চিত দিকে যাবে, অশান্তির দিকে যাবে, বিশৃঙ্খলার দিকে যাবে।
আমি জানি না অবশ্যই কোনো অবস্থাতেই উচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট বাংলাদেশ একটা মানে নৈরাজ্যের দিকে যাক, অশান্তির দিকে যাক, সেটা চাইবে না এবং চাওয়ার কথাও না। আমার পুরো বিশ্বাস এবং আস্থা আছে ওনারা এরকম কোনো কাজ করবেন না যে কাজটা জাতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়। কাজেই এখানে তত্ত্বাবধায়ক সরকার 30 তারিখের মধ্যে না হলেও, যদি এটা 30 তারিখের মধ্যে আইনটা হয়ে যায়, না হলেও এই সরকারের সামনে পথ খুব পরিষ্কার। 30 তারিখের মধ্যে ওনাদের কোনো না কোনো সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্তটা বড় জোর যদি নির্বাচনের পক্ষে হয়, যদি নির্বাচন রাখতেই চায়, নির্বাচন যদি উনি করাতে দৃঢ়প্রতিজ্ঞ থাকেন, তাহলে অবশ্যই 30 তারিখে না হোক 10 তারিখের মধ্যে ওনার এই সরকারের পরিবর্তন, রূপ পরিবর্তন করতেই হবে। এটাই বাস্তবতা, এটাই প্রয়োজন। কাজে এখানে নির্বাচন নিয়ে কিছু আলোচনা করতে পারি, যদি আপনি আলোচনা করার সুযোগ। জি, আমি অবশ্যই করবো। আপনার ওই দর্শকরা বলতেছে নির্বাচনে কিছু বলুন, দর্শকরা লিখতেছে, আমরা যাবো। একটা বিষয় হচ্ছে কি, আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি যে রাজনীতিতে অনেক কিছু, যেমন আপনার পিআরপি, আরপি এবং আপনার বিষয়গুলো কথা উঠছে যে এখনো জামাত তাদের অটল রয়েছে, জামাত এবং অন্যান্য জামাতের যারা সঙ্গী দলগুলা। বিএনপি কিন্তু এই বিষয়ে এখনো কনফার্ম করে নাই যে আপনার আরপিটা এইভাবে নির্বাচনটা হবে কি না, এই বিষয়টা নিয়ে এখনো জনগণের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। এই বিষয়টা ক্লিয়ার করেন যদি, তারপরে আমরা নির্বাচন এখানে জামাতের যে দাবি দেওয়াগুলো করছেন, দাবি দেওয়া তারা ন্যায় সম্মতি করতে পারেন, এটা তো কোনো সুবিধা নেই। আমি তো জামাতের অনেক গুণের কথা বলেছি, অনেক গুণ আছে তাদের, অনেক ভালো ভালো দিক আছে। তারা সৎ, তারা অভিজ্ঞ, তারা ভালো সাংগঠনিক সবকিছু আছে। কিন্তু এই দলটির ফ্রম দ্য বিগিনিং, সেই 1937 সন থেকে যখন গঠিত হয়েছে লখনৌ থেকে, তখন থেকে দলটির সবচেয়ে বড় যে তকমাটা তারা পেয়ে গেছে, এই তকমাটার থেকে তারা বেরিয়ে আসতে পারে নাই। আমি ক্ষমা চেয়ে বলছি, তকমাটা হয়ে গেছে মুনাফিকি। এই মুনাফিকি তকমাটা পাওয়াতে এই দলটির প্রতি সব শেষ পর্যন্ত সাধারণ মানুষের আস্থা থাকে না এবং কামে কাজে তাই দেখা যায়। আপনি দেখেন, তারা এই জুলাই সনদ দস্তখত করবে না, এটা ছিল তাদের পরিষ্কার অবস্থান। তারপরে তারা কি বললো, জুলাই সনদ অনুষ্ঠানে তারা যাবে কিন্তু দস্তখত করবে না। একটি রাজনৈতিক দল এরকম দুইটি স্পষ্ট অবস্থান নেওয়ার পরে, যার সঙ্গে নির্ভর করে দেশের রাজনৈতিক ক্রিয়াকাণ্ড পরিচালিত হচ্ছে, রাজনীতির আকাশ কি বলে উষ্মায়িত হচ্ছে, সেখানে বিভিন্ন পরিবেশ সৃষ্টি হচ্ছে, সেখানে এরকম দুইটি প্রি কন্ডিশন দেওয়ার পরে তারা সেখানে গিয়ে কিভাবে দস্তখত করতে পারে? এটাই কিন্তু সাধারণ মানুষ মুনাফিকি বলে, যে আপনি মুখে যা বলবেন কাজে তা করবেন না। আমি সরি, কথাটা আমি বলতে চাই না, বাট এটা অতীত থেকে আজ পর্যন্ত এই অপবাদটা থেকে জামাত বেরিয়ে আসতে পারে নাই। জামাতের অনেক ভালো ভালো গুণ আছে, আমি তো অ্যাডমায়ারার, আমি তো জামাতের পক্ষে এই সমস্ত বক্তব্যগুলা মাঠে ঘাটে তুলে ধরি, বলি পরিষ্কার বলি যে জামাত এখন যতটা নিবেদিত, জামাত যে কাজটা করতে পারে, জামাত যেভাবে সৎ থাকতে পারে, দুর্নীতির মুখ থাকতে পারে, এভাবে অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে খুব কম সংখ্যক লোক পারে। অন্য দলের মধ্যে আছে, কিন্তু সংখ্যার দিক দিয়ে জামাত বেশি, এটা আমি পরিষ্কার বলবো। কিন্তু এই যে মুনাফিকি চরিত্রটা যদি না হয়, তা আজকে তাদেরই চরিত্র অনুযায়ী তারা বলছে আন্দোলন করতেছে, অর্থাৎ এখানেও একটা মুনাফিকের আশ্রয় তারা নিচ্ছে। তারা জনগণের সামনে একটা বিভ্রান্ত সৃষ্টি করে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চেষ্টা করছে, তারা যেত পরবর্তীতে তারা নির্বাচনে আসলে তারা যে কোনো মুহূর্তে যে কোনো মুড নিতে পারে। মোস্ট আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে দলটা। এই দলের অবস্থানটা অত্যন্ত মানে কি বলে বিশ্বাসযোগ্য হারিয়ে ফেলতেছে। এটার ব্যাপারে আমার মনে হয় জামাতের নেতৃবৃন্দ থেকে, আমি তো নোবডি টু সে অ্যাবাউট দেম, আমি তাদের ভালো কাজকে অ্যাডমায়ার করতে পারি, খারাপ কাজকে বড় জোর সাহস করে একটু সমালোচনা করতে পারি, বাট আমি নোবডি টু অ্যাডভাইস দেম। আমি তাদের উপদেশ দেওয়ার মতো কেউ না এবং দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। কাজেই জামাত কি বলতেছে এটা এখন আর প্রাসঙ্গিক নয়। জামাত তার রাজনৈতিক স্বার্থে যে কোনো কিছু বলতে পারে। আমাদেরকে খেয়াল করতে হবে যে নির্বাচনটা যেন কোনো অবস্থাতে বাধাগ্রস্ত না হয়, ফেব্রুয়ারিতে যেন নির্বাচনটা হতে পারে, সেই ব্যাপারে জাতির বৃহৎ অংশের সবারই কাজ করা উচিত। আপনি যে আওয়ামী লীগের কথা বলছেন, সেখানে যদি আওয়ামী লীগ নির্বাচনে আসতে চায়, এরকম একটা অবস্থান তো জুলাই সনদের মাধ্যমে করে দেওয়া হয়েছে। তারপর হিউম্যান রাইট ওয়াচ পরিষ্কার অবস্থান নিয়ে নিয়েছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে আসতে দিতে হবে, এবং এটা জামাতের পক্ষে যাবে, জামাতের ফেভারে যাবে। জামাতও চাইবে যে আওয়ামী লীগ এখানে নির্বাচনে না আসুক। ফলে জামাত চাইবে আওয়ামী লীগ নির্বাচন না আসুক, কারণ তাতে তার লগে একটা সুস্পষ্ট একটা স্বার্থ রয়ে গেছে। এখানে জাতিসংঘ চায়, ডক্টর ইউনূস সাহেবও চায় তার নির্বাচনটাকে আরো বেশি গ্রহণযোগ্য করার জন্য
আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। বিএনপি তো বৃহৎ রাজনৈতিক দল হিসাবে, গণতান্ত্রিক রাজনৈতিক হিসাবে, উদারপন্থী রাজনৈতিক দল হিসাবে কোন রাজনৈতিক দলকে নির্বাচন থেকে বাইরে রাখা বিশ্বাস করে না এবং আগামী তো করবে না। আজ সেখানে আওয়ামী লীগ নির্বাচনে আসলেও বিএনপির পক্ষ থেকে কোনো এরকম কিছু নাই। কিন্তু জামাত চেষ্টা করতেছে, আগামী তো করবে, অব্যাহত করে যাবে যাতে আওয়ামী লীগ নির্বাচনে আসতে না পারে, কারণ তাতে তার স্বার্থ পরিষ্কার ভাবে রয়ে গেছে। সেটা যদি অন্য সময় হয় আমি কথা বলবো আপনার সঙ্গে, আরো বিস্তারিত কথা বলবো। তবে এখন ইঙ্গিত দিয়ে রাখলাম, শুধু ইঙ্গিতটা দিয়ে রাখলাম যে জামাত কখনোই চাইবে না আওয়ামী লীগ নির্বাচনে আসুক। এটা নিয়ে আপনি পুরাটা এপিসোড করেন, আমরা পুরাটা কথা বলবো। যে আমি এখানে নির্বাচন কমিশন নিয়ে কথা বলতে চাই। যে বিষয়ে কথা বলবো, আমি একটু আপনাকে নির্বাচনী একটু সম্পূর্ণ প্রশ্ন করে নেই, এর সাথে বলবেন। আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা ফের সচিব বলেছেন যে নির্বাচনকালীন সরকারের কোনো উপদেষ্টা পরিবর্তন হবে না, বা মানে এই উপদেষ্টারাই কি নির্বাচন পরিচালনা করবেন কিনা, এইরকম একটা মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে। এই জিনিসটা একটু ক্লিয়ার করেন প্লিজ। অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি, ক্ষমা করবেন আমাকে, এই ফালতু ছাগলটাকে নিয়ে আমি মন্তব্য করতে চাই না। এই ফালতু ছাগলটার বক্তব্যের কোনো গুরুত্ব আমার কাছে নাই। সে কি বলে না বলে এটার কোনো গুরুত্ব নেই। সে ডক্টর ইউনূসকে সবচেয়ে যে ক্ষতি যে করেছে, সবচেয়ে সর্বনাশটা যে করেছে, ডক্টর ইউনূসকে জনগণের সামনে যে অগ্রহণযোগ্য করে তুলেছে, তার পিছনে এই ছাগলটার সবচেয়ে বেশি অবদান। এই ছাগলটা অতি কথা বলে এই সরকারকে বিপদে পরিচালিত করেছে। সে তো কোন উপদেষ্টাতে মানে না, উপদেষ্টা থেকেও তার সামনে কথা বলতে দেয় না। সেদিন একটা ইন্টারভিউতে দেখলাম আসিফ নজরুল, খারাপ লাগে নজরুল সাহেব, এত নিচে নামলেন কেন? এত নিচে নামার দরকার নাই। আপনি প্রেস সচিবকে নিয়ে কথা বলবেন কেন? তার স্ট্যাটাস, আপনার স্ট্যাটাস কোথায়? আপনি উপদেষ্টা, আর সে হলো প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি। তাকে নিয়ে আপনি কেন প্রেস কনফারেন্স করবেন একসঙ্গে বসে, এক কাতারে বসে? আসিফ নজরুল সাহেব সরি, আপনি তো অনেক বড় বড় কথা বলতেন, অনেক বিশেষ বিশেষ কথা বলতেন, জ্ঞান দিতেন আমাদেরকে। এই আপনি জ্ঞানের ফসল? সরকারের বক্তব্য দেওয়া সম্পূর্ণ অধিকার আপনার। ওই কর্মচারীর সঙ্গে কথা বলবেন কেন? এই তো কর্মচারী, সে কর্মচারীর সঙ্গে আপনি কেন কথা বলবেন? চাকরকে পাশে বসে আজ যদি মালিক তার সম্পত্তি কথা বলে, বোঝা গেল যে মালিক চাকরের কাছে জিম্মি। বোঝা গেল যে তার ঘরে তার স্ত্রী নিরাপদ নাই ওই জোয়ান তাগড়া চাকরটার জন্য। ফলে সেখানে প্রেস কনফারেন্স করতেছে, সঙ্গে তাগড়া চাকরটাকে পাশে দাঁড়ায় আছে যাতে সে নিরাপদ থাকে, তার ঘরের স্ত্রীটা নিরাপদ। আসিফ নজরুল যখন এই সমস্ত আজেবাজে লোকদের পাশে নিয়ে করে, তখন বুঝতে হবে যে তাদের গ্রহণযোগ্যতা কোন পর্যায়ে নেমে যায়। কাজে ছাগলটা কি বক্তব্য দিয়েছেন এটা আমি কখনো কনসিডার করি না, কোনো শুনিও না এখন, কারণ এটা নিয়ে কোনো আলোচনা করেন না। এটা না করাটাই ভালো। তাকে অপ্রাসঙ্গিক করে ফেলেন, তাকে মনে করেন জাতির কাছে সবাইকে বলেন তাকে অপ্রাসঙ্গিক করে বলতে, মিডিয়াকে বলেন তাকে অপ্রাসঙ্গিক করে বলতে। তার চেয়ে তথ্য সচিবের বক্তব্য শোনেন, তথ্য উপদেষ্টা কি বলেন, সেটা সরকারের উপদেষ্টা, রাষ্ট্রের উপদেষ্টা, তথ্য উপদেষ্টা কি বলেন তার দিকে নজর দেন, সেখানে কথা বলতে দেখেন। যে আমরা নির্বাচন নিয়ে যে একটু বলেন, যে আমি বলতেছেন নির্বাচন কমিশন, এই বিষয়ে একটু বলেন। নির্বাচনের দুইটা ব্যাপারে বলতে চাই। নির্বাচন কমিশনার বারবার একটা কথা বলতেছেন যে কোনো নির্বাচনে যদি সমস্যা সৃষ্টি হয়, গন্ডগোল হয়, তাহলে উনি পুরা নির্বাচনের ফলাফলটাকে বাতিল করে দেবেন। এটা বিনয়ের সঙ্গে বলতে চাই, বাতিল করতে বলেন না, উনি বাতিল করে দেওয়ার জন্য রিটার্নিং অফিসার বা প্রিসাইডিং অফিসারকে নির্দেশ দিচ্ছেন। ওনার এই নির্দেশটা আনলফুল, আনএথিক্যাল এবং উদ্দেশ্য প্রণোদিত। নির্বাচন কমিশন কোন নির্দেশ দিতে পারে না প্রিসাইডিং অফিসার নির্বাচনকালীন অবস্থায় কি করবে কি করবে না। এই ক্ষমতা নির্বাচন কমিশনের নাই। নির্বাচন কমিশনের কাজ মূলত তিনটি। একটি হলো ভোটার লিস্ট তৈরি করা, দ্বিতীয়ত নির্বাচনী এলাকা নির্ধারণ করে দেওয়া, তৃতীয় হলো জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা, প্রেসিডেন্টের নির্বাচন অনুষ্ঠান করা, এবং সরকার চাইলে স্থানীয় সরকার নির্বাচনগুলো ব্যবস্থা করে দেওয়া। এইটা তিনটা দায়িত্ব। তার তো কোনো এক্সিকিউটিভ পাওয়ার নাই, শুধু এক্সিকিউটিভ নির্দেশ দিতে পারে না। সেই তিনটি ব্যবস্থা করার জন্য তার প্রথম কাজ ছিল ভোটার লিস্ট তৈরি করা, সেটা সে ভোটার লিস্ট তৈরি করে দিয়েছে, বলছে মেনেছে মানুষ। আরেকটি কাজ ছিল যে নির্বাচনী এলাকা নির্ধারণ করে দেওয়া, সেটাও তিনি করে দিয়েছেন। এখন নির্বাচনের ব্যবস্থা করে দেওয়ার জন্য, এখন ব্যবস্থাটা উনি বিভিন্ন হোমওয়ার্ক করে রাখতেছেন, বিভিন্ন কার্যকলাপ করে রাখতেছেন। সেই কার্যকলাপে গিয়ে উনি ওনাকে বলতেছেন, এই বক্তৃতা দেওয়ার তো দরকার নাই, মাঠে মাঠে ঘোরার দরকার নাই, এখানে মোটিভেশন করার কিছু দরকার নাই। এখানে নির্বাচন প্রিসাইডিং অফিসারের দায়িত্ব কি এটা আইনে সুনির্দিষ্ট করে দেওয়া আছে, সে আইন মোতাবেক নির্বাচন করবে। এখানে আপনি কেন বারবার গিয়ে তাদেরকে প্রমাণিত করার চেষ্টা করছেন? এই যে আপনি এত ডেঞ্জারাস কথা বলেন, একটি নির্বাচন কেন্দ্রের ফলাফল একজন প্রিসাইডিং অফিসার বন্ধ করতে পারে, তাতে তো নির্বাচনে কোনো
এক একটা নির্বাচনী এলাকায় পোলিং অফিসার বা প্রিসাইডিং অফিসার যে কেন্দ্র করে সেখানে 2000 বুথ থাকে। তো এরকম প্রায় একটা নির্বাচনী এলাকায় প্রায় 200 মতো লোক থাকে। 200 লোকের রিটার্নিং অফিসার যারা কাজ করবে, প্রিসাইডিং অফিসার যারা কাজ করবে, তারা একটি কেন্দ্রে বাতিল করে দেবো। পুরোটা বাতিল করার ক্ষমতা তো রিটার্নিং অফিসারও নাই। রিটার্নিং অফিসার বাতিল করতে পারে 1টি, 2টি, 3টি, পুরোটা বাতিল করার ক্ষমতা কারো নাই। নির্বাচন স্থগিত করে দিতে পারে, সেটা হলো সারা বাংলাদেশে সব নির্বাচন স্থগিত করে দিতে পারে। অর্থাৎ যিনি বন্দোবস্ত করছেন তিনি বলে দিবেন যে নির্বাচন সঠিক হচ্ছে না, সেখানে নির্বাচন কমিশনার তারা পারেন, কিন্তু এটা তো পারেন না। আর এইটা করলে পরে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে একজন লোক 95টা কেন্দ্রে জয়লাভ করলো আর 5টি কেন্দ্রে গন্ডগোল হয়ে ওখানে বাতিল হয়ে গেল, যেখানে তার ভোট কম ছিল, পাওয়ার কথা না। তাহলে বাকি 95টা বাতিল হয়ে যাবে। হয়তো 95টার ভোটের সঙ্গে যদি এই 5টি ভোট কেন্দ্রে 100% ভোটও কোনো অন্য রাজনৈতিক দল পায়, তাও তো সে বিজয় হইতে পারবে না। কারণ ওই 5টার ভোট, ওই 95টা যারা ভোট পেয়েছে তার চেয়ে মোট ভোট সংখ্যা কম, কাজে হতো না। তারপরে আমরা দেখতেছি নির্বাচনটা উনি সরকারি কর্মকর্তার উপর নির্ভরশীল হয়ে যাচ্ছেন। সরকারি কর্মকর্তারা নির্বাচন চালাইতে গেলে নির্বাচন কি হয়, সবসময় বিতর্কিত হয়। তাই সরকারি কর্মচারীরা কি করে, সরকারি কর্মকর্তারা কখনোই কোনো কিছুতে ইতিবাচক বা হাদায়ক কোনো বক্তব্য দেয় না। কোনো ফাইলে সে যেটা ইতিবাচক যেটা হাবাচক অনুমোদন দিতে হবে সেটা দস্তখত করে না, তাকে আদিষ্ট দিতে হয়, তাকে নির্দেশ দিতে হয়। সরকারি কর্মচারীরা 3টা জিনিস ছাড়া তারা কোনো কিছু হ্যাঁ বলে না। একটি হলো ঊর্ধ্বতন কর্মকর্তা, তার যে উপরে কর্মকর্তা, এক স্টেজ উপরে যে কর্মকর্তা, তার সরাসরি নির্দেশ লাগবে। তার সরাসরি নির্দেশ ছাড়া সে কোনো নির্দেশ ইতিবাচক ভাবে সে পালন করবে না, করে না। আর 2 নম্বর হলো এমন কোন মহল থেকে চাপ সৃষ্টি করা, যেই মহল ওই সরকারি কর্মকর্তাকে ওই পদ থেকে সরাতে পারে, বদলি করতে পারে বা চাকরিটাকে খেয়ে ফেলতে পারে। এরকম কোন মহল থেকে যদি চাপ সৃষ্টি করানো যায়, তাহলে সরকারি কর্মকর্তা যে পর্যায়ের হোক, সে মুখ্য সচিব থেকে নিয়ে এই ইউনিয়ন পরিষদে কেরানি পর্যন্ত বলেন, এই তো সরকারি ধাপ। ইউনিয়ন পরিষদের কেরানি আছে, কেরানি থেকে নিয়ে এখন জানি কি নাম দিচ্ছে সেক্রেটারি, এটা কি নাম দিচ্ছে ইউনিয়ন সেক্রেটারি, এর থেকে নিয়ে সবচেয়ে সিনিয়র মোস্ট ক্যাবিনেট সেক্রেটারি, এর কোনো বেটা কোনো কিছুতে ইতিবাচক দস্তখত করে না, হ্যাঁ বা অনুমোদন দেওয়া হলো বলে না, যতক্ষণ পর্যন্ত ওই বেটাকে তার ঊর্ধ্বতন অফিসার সরাসরি লিখিত নির্দেশ না দিবে, অথবা এমন কোন মহল তার উপর চাপ সৃষ্টি না করবে যে মহল তাকে সরাই দিতে পারে, পদত্যাগ তাকে চাকরি থেকে বাইরে দিতে পারে, এমনকি জীবনও হানি করে ফেলতে পারে। আর তৃতীয় যেটার সময় যেটা সবসময় থাকে, যেটা নিয়ে তারা সবসময় যেটার উপরে ইতিবাচক পদক্ষেপ নেয়, সেটা হলো নগদ টাকা, উৎকোচ। সরকারি কর্মচারীরা উৎকোচ দিলে সবকিছু ইতিবাচক করতে পারে। উৎকোচ ছাড়া এই 3টা থার্ড স্টেজ হলো উৎকোচ। সবসময় রাখবেন, যদি বিনা তদবিরে ঊর্ধ্বতন কর্মকর্তা বিনা নির্দেশে বা কোনো মহলের বিনা চাপে যদি ওই কর্মকর্তা কোনো কাজ করে থাকে, তাহলে সে অথবা তার স্ত্রী কেউ না কেউ উৎকোচ পেয়েছে, কেউ না কেউ নগদ কাঞ্চন পেয়েছে, নগদ কাঞ্চন পেয়েছে বলেই সে এইটা অনুমোদন দিচ্ছে। আপনি যেভাবে বলছেন, আপনার উৎকুচ যেভাবে বলছেন, আমাদের সাধারণ দর্শকরা অনেকে হয়তো বুঝবেন না, মানে ঘুষের কথা আপনি শুদ্ধ ভাষায় বলছেন, কারণ বাংলাদেশে ঘুষটা এমন, জি ওদের প্রতি সম্মান দেখায় বলতেছি। ঘুষ শব্দটাই বলি টাকা ছাড়া, নগদ টাকা ছাড়া, আরো পরিষ্কার করবে, নগদ টাকা ছাড়া তারা কাজ করে না। এই 3টা স্টেজ ছাড়া কোন সরকারি কর্মকর্তা কোনো একটা 100% বলছি তারা কাজ করে, সৎ বলে অসৎ বলেন, বড় বড় ইংরেজি করেন, অনেকগুলা কাজ করে না। বুঝতে পারছেন না? জি, ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আছে, একটু কাইন্ডলি। কিন্তু নেগেটিভ কাজ করার জন্য সরকারি কর্মকর্তাদের অনেক হিরো হয়ে যায়, অনেক নেগেটিভ না করার জন্য ওই হালারা খুব উস্তাদ, না বলা খুব উস্তাদ, এই চাকরি দেওয়া হয়েছে হালারা না করার জন্য। আমার মনে হয় যদি এইটাকে যদি বাদ দেওয়া যেত রাষ্ট্রের থেকে, তাহলে এটা অনেক ওই সুবিধা হইতো। কন্ট্রাক্ট সিস্টেমে যদি দেওয়া হইতো যে আপনারা এই কাজটা করে দিবেন, কত টাকা নেবেন, বেতন নেবেন, মাথা নেবেন, নিয়ে আনেন, এটা ভালো হতো। কাজে এই সরকারি কর্মকর্তাদের উপরে নির্বাচনের দায়িত্ব দেওয়া মানে হলো নির্বাচনটাকে বিতর্কিত করা। ওই হালারা উৎকোচ খায়া নির্বাচনের যে কোনো কিছু তারা উলট পালট করে দেবে।
কাজে এখান থেকে আমাদের বেরিয়ে আসা যায় কিনা সেটা দেখেন। আর বর্তমান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন এনসিপির যেই কথাটা সেটা পুনরাবৃত্তি আমি করতে চাই না। তবে আমি যেহেতু নির্বাচন প্রত্যাশা করতেছি, ফলে আমি নির্বাচন কমিশনের দোষ গুণটাকে বড় করে দেখবো না। বাবা নির্বাচনটা দিয়ে ভালো করে নির্বাচনটা হোক, যে কোনো রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক, দেশটা শান্তির দিকে আগায় যাক, এটাই আমার প্রত্যাশা। জি ধন্যবাদ। আমরা একটা বিষয়ে খুব গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তো যে বিষয়টা বলেছেন যে নির্বাচনকে পিছানোর জন্য চক্রান্ত করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে, এই বক্তব্যটা দিয়েছেন গতকাল বিভিন্ন মিডিয়ায় এসেছে। আমরা গতকাল কথা বলেছি, হাবিবুর হাবিব ভাই ছিলেন বিএনপি নেতা আমাদের অনুষ্ঠানে। তো এই বিষয়ে একটু বলেন আক্তার ভাই, আসলে কি চক্রান্ত হচ্ছে নির্বাচনটা পিছিয়ে দেওয়ার জন্য? ভাই এইটা তো সাবধান বাণী, এগুলো তো রাজনীতির রিটোরিক। এটা যদি না বলা হয়, না বলা যায়, তাহলে তো মনে হবে যে বিএনপি খুব সন্তুষ্ট হয়ে বসে আছে, নির্বাচনের অপেক্ষা করতেছে। এটা তো রিটোরিক বক্তব্য, এটা দিতেই হবে। নির্বাচন সুষ্ঠু হবে না, নির্বাচনে পায়তারা করা হচ্ছে, নির্বাচন ধ্বংস করার চেষ্টা করছে, নির্বাচনের প্রস্তুতি ঠিক হচ্ছে না, এই ধরনের চাপমূলক বক্তব্য তো আসতেই হবে। এবং আমাদের মহাশয় যথার্থভাবে বলেছেন, এটা নিয়ে বিশ্লেষণ করার কিছু নাই। এটা নিয়ে যত বেশি বিশ্লেষণ করবেন তত বেশি আমাদের মানে থলের বিড়াল বেরিয়ে আসবে। মহাসচিব বক্তব্য দিয়েছেন, অবশ্যই তার নিকট তথ্য আছে যে নির্বাচনটাকে বানচাল করার চেষ্টা করছে, এটা আমরা একমত, আমরা তাই মনে করি। মহাসচিব বলেছেন হ্যাঁ নির্বাচন বানচাল করার চেষ্টা করা হচ্ছে, এবং এটা যাতে না হয়, বানচাল যাতে না করা হয়, সেটার জন্য সরকারকে, নির্বাচন কমিশনকে সুস্পষ্ট অবস্থান নিতে হবে। প্রয়োজনে তারা বক্তব্য দিতে হবে, তারা জাতিকে জানাতে হবে যে না, নির্বাচন বানচাল করা হচ্ছে না, নির্বাচন যত সময় হবে। এটা দলীয় অবস্থান থেকে চাপ দেওয়া হচ্ছে, সঠিক চাপ, এবং এটাই রাজনীতির রিটোরিক, এটি রাজনীতিক ছন্দ, এটাই রাজনৈতিক পদক্ষেপ। যথার্থভাবে আমার মাননীয় মহাসচিব নিয়েছেন, আমি তাকে সাধুবাদ জানাই, শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই। জি, আরেকটা বিষয়, আমরা বিভিন্ন মিডিয়া এটা মোটামুটি ভাইরাল হয়েছে, আপনি দেখেছেন কিনা, যে একটা জরিপ হয়েছে, যে জরিপে দেখানো হচ্ছে বিএনপি 270টা আসন জিতবে, আপনার জামাত 60টি আসন, এবং অন্যান্য দল, জাতীয় পার্টি সহ অন্যান্য দল 23টি আসনে জয়লাভ করবে। এই জরিপটা অনেকেই ফেসবুকে শেয়ার করছেন, এবং যেটা বলা হচ্ছে, অনেকে বলছিলেন যেটা বিএনপি করিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে এটা বিএনপি না, এটা নিরপেক্ষ, তাদের কথা হচ্ছে নিরপেক্ষ একটা সংস্থা এটা করিয়েছে। এই বিষয়ে কিছু জানবেন বা কিছু বলবেন কিনা? এই পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে এটা একটা লম্পট বাহিনী বা উদ্দেশ্য প্রণোদিত কেউ করেছে। এটা সস্তা স্লোগান তুলে দিয়েছে, যাতে বিএনপির ক্ষতিগ্রস্ত যারা করতে চায়, বিএনপির ক্ষতি যারা করতে চায়, তারাই এই ধরনের করেছে। আমি যে বলছি, কিছু মুনাফেক আছে, কিছু লম্পট আছে, কিছু রাজনৈতিক কুচক্রি মহল আছে যারা করতে চায়। পরিসংখ্যান মানে কি? পরিসংখ্যান তো একটা লেখা দিয়া কিছু পত্রিকা ওনারা কিছু টাকা ধরাই দিলেই এটা নিউজ করে দেবে। আমরা তো সবাই যেহেতু জানি, বুঝি, আমাদেরকে আসতেছি। এখানে এটা কোন গাধার বাচ্চা বলতে পারে এটা? যে কোনো বলতে পারে বিএনপি 300 আসনে পাবে, কেউ বলতে পারে যে আমার 300 আসন পাবে। 300 আসনে একটা তো 301 তো বলতে পারবে না। এমন তো কোন শুয়োরের বাচ্চা নাই যে বলতে পারবে যে অমুক দল 301টা আসনে জয়লাভ করবে। সব ভদ্রলোকের বাচ্চারাই বলবে যে 300 লোকের মধ্যে আসন পাবে। এগুলো তো উদ্দেশ্য প্রণীত, নির্বাচনকে বানচাল করার জন্য এবং নির্বাচনে অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিদেরকে নিরুৎসাহিত করার জন্য। এটা এনজিওদের বানানো খেলা। আপনি দেখেন এনজিওরা বাংলাদেশে কত বড় তৎপর। এই যে ঢাকা শহরে আজকে বিভিন্ন ধরনের পদক্ষেপ, রাজনৈতিক প্রতিবাদ সভা বা দাবি দেওয়া হচ্ছে, একটার মধ্যে দেখছেন রাজনৈতিক দল এটা উদ্যোগী, তাহলে এই লোকগুলোকে অর্গানাইজ করছে কারা? এই লোকগুলো একখানে হলো কি করে? সারা বাংলাদেশে 64 জেলার থেকে একজন দুজন করে আর লোক এসে একখানে হলো কি করে? তার পিছনে কারা? কেউ না কেউ নিশ্চয়ই এটাকে অর্গানাইজ করতেছে, সংগঠিত করতেছে। তাহলে এখানে একটি চক্র অত্যন্ত তৎপর, তারা বিভিন্ন রাজনৈতিক ইস্যুগুলাকে সামাজিক ইস্যুতে রূপান্তরিত করা, সামাজিক ইস্যুগুলাকে মানবিক ইস্যুতে রূপান্তরিত করা, এগুলা করে রাষ্ট্রের মধ্যে একটা বিপদ সৃষ্টি করে তারা ফায়দা লোটা। আপনি দেখেন, আপনারা তো বিদেশে আছেন, হামাস এত বড় অত্যাচারিত হয়েছে, তারা সবকিছু হারিয়েছে। আজকে বিবিসির মতো একটা মাধ্যম রিপোর্ট করেছে যে ত্রাণকর্তারা, যারা ত্রাণ কর্মীরা কাজ করত, তারা সেখানে হামাসের মেয়েদেরকে ধর্ষণ করত। ত্রাণ দেওয়ার নামে তারা মেয়েদেরকে নিয়ে আসা তাদের চরিত্র হনন করত, তাদেরকে ব্যবহার করত। এটা তো বিবিসির ব্রড নিউজ, ব্রেকিং নিউজ আসছে। এই যে এলাকার এনজিও, এই ত্রাণ করতে গুলা, ত্রাণ কর্মরত, এই যে হিউম্যান রাইট ওয়াচের কর্মচারী,
এরাই তো জাতিসংঘের কর্মচারীরা, ওরাই তো রিলিফ ত্রাণ বিতরণের কর্মচারী। তো এরা যদি এরকম জঘন্যতম কাজ করতে পারে হামাসের মতো জায়গাতে, হামাসের সঙ্গে ফিলিস্তিনিতে, যারা বিশ্বের মধ্যে সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, যারা প্রতিদিন বুলেট খাচ্ছে, তাদের মা বন্ধুর উপর যদি এরকম অত্যাচার করতে পারে এই ত্রাণ কর্মকর্তারা, তাহলে এদেরকে ফায়ার করে দেওয়া উচিত ছিল না? এদের বিচারে করা উচিত ছিল না? এদেরকে আইসিটি আদালতে আইনে আমার যদি বিচার করতো তাজুল, আমি তো খুশি হইতাম। তো এরকম আছে না আমাদের দেশে? এরকম আছে না আমাদের গ্রামীণে? আছে না যাদের ঋণ শোধ করতে না পারলে আত্মহত্যা করতে হয়? এমন ব্র্যাকে আছে না যারা বস্তি উচ্ছেদ করে বিল্ডিং বানায়? এমন অন্যান্য ত্রাণ আছে না? বাংলাদেশের রিফিউজি কাউন্সিল আছে না যারা রোহিঙ্গাদের রেশন নিয়ে তারা করে? রোহিঙ্গাদের এমন হচ্ছে না? রোহিঙ্গাদের উপরে এরকম যৌন নিপীড়ন করা হচ্ছে না? এগুলো তদন্ত করা উচিত। এখানেও তো এই ত্রাণ কর্তারা কাজ করতেছেন, এই ত্রাণ কর্মীরা কাজ করতেছেন, তারাও যে এই ধরনের আকাম কুকাম করতেছেন না সেটারও তো তথ্য প্রমাণ সংগ্রহ করা উচিত। তারাও যে দুর্নীতি করতেছে না তারা তো তথ্য প্রমাণ সংগ্রহ করা উচিত। আচ্ছা, এই বিষয়গুলো খতিয়ে দেখা উচিত। এবং এরা যে সমস্ত পরিসংখ্যানগুলো বাইর করে তাদেরকে তাদের রাইট আছে করার, আমি বলতে মনে করেন না, তো সেগুলো বিশ্বাসযোগ্য না। এগুলো বিশ্বাসযোগ্য না সেটা আপনার দয়া করে এগুলো কংগ্রেসে নেবেন না, এগুলো আমাদেরকে আলোচনার জন্য নিয়ে আসবেন না। নিয়ে আসলে ওরা গুরুত্ব পেয়ে যায়। এই যে আলোচনা করলাম, গালি দিলেন, এটি তারা খুশি বলে আমরা ঠিক বলছি, গালি দিছে। আমরা যদি সঠিক কথা না বলতাম গালি দিত ভাই, এটা এক ধরনের মানুষের মধ্যে কাজ করে। কাজে আমি এই জন্য বলছি যে প্লিজ আপনারা জিনিসগুলা দেখেন, পর্যালোচনা করেন। আপনারা যখনই কোনো কিছু এটাতে আমলে নেবেন, কংগ্রেসে নেবেন, তখন দয়া করে বিষয়টাকে আরো গুরুত্ব দিয়ে দেখবেন, না হলে এই গুরুত্বহীন লোকেরা গুরুত্ব পেয়ে যায়। এটা আপনাদের কাছে আমার নিবেদন থাকবে, আবেদন থাকবে। আমরা শেষের দিকে আমরা আর দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা করব, আমরা অনুষ্ঠান শেষ করবো। তারপরে একটা হচ্ছে যে আজকে যে টাইটেল দিয়েছি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গণতন্ত্র ঠিক পেত, এই বিষয়ে যদি একটু বলেন। বিশেষ করে হিউম্যান রাইটস তারা তো বলছে মানে আন্তর্জাতিক চাপ রয়েছে, এই বিষয়ে কি বলবেন? এটা আমার পরিষ্কার অবস্থা, শুধু আওয়ামী লীগ না, কোন বৃহৎ বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া কোন নির্বাচন বা গণতন্ত্র কখনোই টিকসই হতে পারে না। আজকে আওয়ামী লীগ চেষ্টা করেছে 15 বছরে তিনটা নির্বাচন করিয়েছে, সেখানে বড় বৃহৎ রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই বলেই এখানে নির্বাচনগুলা বা গণতন্ত্রটা বাংলাদেশে টেকসই হয় নাই, গ্রহণযোগ্য হয় নাই। আগামীতেও যদি আওয়ামী লীগের মতো একটা বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখা হয় তাহলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, সেই নির্বাচন দীর্ঘমেয়াদী গ্রহণযোগ্য নাও হতে পারে। এই জন্য আমার তরফ থেকে আমার পরিষ্কার অবস্থা যে এখানে আওয়ামী লীগ নির্বাচনে আসার সুযোগ দিলে কোনো সমস্যা নাই। তো সমস্যাটা হয়েছে যে সাধারণ মানুষ আওয়ামী লীগকে যে চোখে দেখে, সেই চোখে যদি আওয়ামী লীগ এখনো মনে করে নির্বাচনে বিজয়ী হবে, তাহলে মনে হয় আওয়ামী লীগ বোধহয় এখনো বোকার শহরে বাস করতেছে। অর্থাৎ আওয়ামী লীগ গত 15 বছরে কি করেছে সেটা তারা এখনো অনুধাবন করতে পারে নাই। তারা নির্বাচনে মাঠে আসা মানে হলো জনগণের মাঝে একটা দগদগে ঘাট তৈরি করে দেওয়া, যে ঘাটা শুকায় যাচ্ছিল সেই ঘাটাকে আবার জাগায় তোলা। এতে আমার মনে হয় সরকার যতটুকু না ক্ষতি করতে পেরেছে এই আওয়ামী লীগের তথাকথিত বিচারের নামে বা ঢালাও গ্রেফতারের নামে, তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে জনগণের হাতে। অনেক আওয়ামী লীগের প্রার্থী নিগৃহীত হবে, নির্যাতিত হবে, এমনকি প্রাণ হারাতে পারে, তাদের সহায় সম্পদ নষ্ট হতে পারে। কারণ এমন মানুষ এত বেশি অনেকে বিগড়ে আছে যে তাদেরকে টুকরা টুকরা খেয়ে ফেলবে। ওই সমস্ত লোকেরা যদি মনে করেন কাওয়া কাদেরকে সেনাবাহিনী দিয়েও কি নোয়াখালী নিতে পারবেন? কাওয়া কাদেরকে ঢাকা শহরে প্রকাশ্যে নামাতে পারবেন? তাকে 10 মিনিট সময় দিয়ে বলেন যে তোমাকে আওয়ামী লীগের অফিস থেকে গিয়া ওখানে যাবা, ওখান থেকে বাইতুল মুকাররমে নামাজ পড়তে আসবা। কিন্তু ওর কোন অঙ্গ প্রত্যঙ্গ পাওয়া যাবে কিনা দেখেন তো। আমি তো বলতেছি, প্রকাশ্যে বলতেছি ভাইয়া। জি আক্তার ভাই, আমি এখন আমি মনে করি যে আওয়ামী লীগ নির্বাচন আসা উচিত, তবে আওয়ামী লীগ 5টা বছর অপেক্ষা করা উচিত। না, আমি আপনার একটু আমি সম্পূরক একটা বিষয় বলে নেই। হ্যাঁ, আপনি যার কথা বলেন ওবায়দুল কাদের সাহেবের কথা, ওবায়দুল কাদের তো নিজেই বলছেন যে উনাকে ওই যে উনি যে সাক্ষাৎকার দিয়েছেন, উনাকে ছাত্ররা ধরে সেলফি তুলছে, তাও আবার 5ই আগস্ট 2024 ওই দিন সেলফি তুলছে এবং উনাকে গাড়িতে করে নিয়ে আপনার একটা জায়গায় রেখে দেওয়া হয়েছে এবং তাকে মানে খুব ভালো বিহেভ করা হয়েছে। উনার বক্তব্য আপনি শুনেছেন হয়তো। মানে এই বিষয়টা কিভাবে দেখেন? এই উনার কথাগুলো কি যুক্তিকতা আছে? একটা লোকের নাম কখন কাওয়া হয়?
একটা লোক যখন কথায় কথায় শুধু অবান্তর কথা বলে, কাক যখন কা কা করে মানুষ পছন্দ করে না, একই জিনিস কুকিল যখন বলে মানুষ কান দিয়ে শুনে। তাহলে কাউয়ার্ড, সে তো বাংলাদেশে এত কা কা করেছে যে তার তো কোনো মূল্য নেই। আমি একটা উদাহরণ দিলাম। কাজে কোন প্রার্থীটাকে বলেন নির্বাচনে দাঁড় করাতে দিবেন, কোন প্রার্থীটাকে দাঁড়াবেন? হয়তো আওয়ামী লীগে 5%, 10%, 15% ভালো লোক আছে, কিন্তু আপনার বিএনপির প্রার্থীরা যেমন ওই যে আপনার কিশোরগঞ্জে অ্যাডভোকেট ফজলুল করিম মুবিন সাহেব, হ্যাঁ উনি বিএনপির কিশোরগঞ্জ জেলা কমিটির ছিলেন, গত যে কমিটি ছিল কমিটির ছিলেন, উনি আওয়ামী লীগে যোগদান করেছেন এবং এই সময়ে যে সময়ে আওয়ামী লীগ নাম নেওয়াই বাংলাদেশে সম্ভব হচ্ছে না। আপনি মমিন এমন, তার তো বিএনপিতে কোনো অবস্থানে নাই, সে বিএনপির কোনো কিছু না, জিয়া রহমান আমলের পূর্ত প্রতিমন্ত্রী, এই আজ থেকে কবে। তারপরে তো তার ফ্যামিলিকে কেউ তো কিশোরগঞ্জে কোন গুরুত্বহীন ব্যক্তি, সে একটা গুরুত্ব ফিরে পাওয়ার জন্য আওয়ামী লীগে যোগদান করেছে। এবং আমার মনে হয় সে বাংলাদেশে আছে কিনা, বাংলাদেশে থাকলে তো বোধহয় তাকে মানে খুঁজে পাওয়া যাবে কিনা, তার কোন অস্তিত্ব থাকবে কিনা আমি জানি না, আমি বলতে চাই না। বাংলাদেশে আছেন, আর আরো 15 মিনিট বাদে আমার লাইভে সংযুক্ত হবেন। আপনি লাইফে সংযুক্ত করেন ভাই, কিন্তু নিজেকে ঝুঁকির মধ্যে ফেলেন না। আপনি লাইফে সংযুক্ত করেন, ওর জীবনটা ক্ষতিগ্রস্ত করেন না, ওর জীবন হানি হয়ে যেতে পারে। আমি তো উনি আরো অন্যান্য মিডিয়ার কথা বলতেছেন আক্তার ভাই, আমার মিডিয়া না, কারা বলতেছে, কে বলতেছে, কি তার কি আছে। এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগে যোগদান করার সময় তো এখনো হয় নাই। আর তোর বাপের পরিচয় হয়েছে, তোরা ছিল রাজাকার ফ্যামিলি, তোরা ছিল বাংলাদেশের আগে রাজাকার। সেখান থেকে তোদেরকে বাপকে জিয়া রহমান পিক আপ করেছে, একজন প্রতিমন্ত্রী বানিয়েছে, সবাই তাকে জানে চেনে, এগুলো আমরা বলতে চাই না। মারা গেছে, প্রয়াত হয়ে গেছে, তাদেরকে নিয়ে আমরা কথা বলতে চাই না। এই ছেলেটাকেও বলবো তার অধিকার আছে যে কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করা যেতে পারে, কিন্তু অযথা অপ্রয়োজনীয় সে নিজেকে বিব্রত করতেছে। এবং এটা দিয়ে কি হবে, সে কারো ষড়যন্ত্রের শিকার হবে। এখন তার উপর যখন আঘাত করা হবে, তার কিছু পারিবারিক দ্বন্দ্ব আছে, তার কিছু পারিবারিক আত্মীয় স্বজনের সঙ্গে তার সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব আছে, তো সবকিছু মিলে সে একটা বার্গেনিং ইস্যু তৈরি করতে চায়। বার্গেনিং ইস্যু তৈরি করলে কেউ হয়তো বলবে ভাই তুমি কেন এগুলো করছো, কেন পাগলামি আছে, তোমার সমস্যাগুলো সমাধান করে দিই। তো দিস আর দি কতটা পারপাসফুলি, মানে সুদূর প্রসারী চিন্তা করে পারপাসফুলি করা হচ্ছে। আমি এই ছেলেটার মঙ্গল চাই, ভালো চাই, সে আওয়ামী লীগ কেন যে কোনো জায়গায় যোগদান করুক, তাতে আমার কোনো আপত্তি নাই। তবে বাবা এখন না, এই মুহূর্তে না, এই সময়ে না। তোমার মনে সুপ্ত বাসনাটা মনে মনে রাখো, প্রকাশ করে নিজের নিরাপত্তাটাকে ধ্বংস করো না, পরিবারের নিরাপত্তা নষ্ট করো না, নিরাপত্তা নষ্ট করবো তুমি, এত কিছু না। এটা ঠিক না। আপনি ইন্টারভিউ থেকে নেন, কথা বলেন, দূর থেকে বলবে, টেলিভিশনে বা অনলাইনে কথা বলতে তো কারো পা কাঁপে না, কিন্তু পাবলিক দ্বারায় কথা বললে তো শুধু পা কাঁপে না, পাবলিকের পিটানির ভয়ে রাস্তা থাকে না। তো চারপাশে জনগণকে নিয়ে বুকতে দেওয়ার সময় যদি জনগণ হোস্টেল হয়ে যায়, জনগণ বিপক্ষে চলে যায়, তখন না খুঁজে পাওয়া যায় না। কাজে আমি ওই ছেলেটাকে অনুরোধ করবো, আমি এখন চিনতে পারছি, বুঝছি যে বাবা এই পথ থেকে চলে আসো। ওই ইন্টারভিউ দেওয়ার আগে বলে দিয়ে আমি ওয়ার্নিং থেকে দিয়েছি, অযথা নিজেকে বিপন্ন করো না, নিজের পরিবারকে বিপন্ন করো না। অযথা তোমাকে এখন কেউ রক্ষা করতে পারবে না। অযথা পোলাপানের এই হাতে পরে নিগৃহীত হয় না, আমার বিনীত অনুরোধ। তোমার ভাইয়েরা যারা আছে তারা নিগৃহীত করবে। তোমার যে ভাই আছে না, তোমার যে আপন খালাতো ভাই, মামাতো ভাই, ফুয়াতো ভাই যে কয়েকটা আছে, এই কয়টাই তো তোমার কালে কি সহজে বসে কিলাবে, এরাই তো বাইরে লোক কিলাবে না, এরাই কিলাবে। আমরা শেষের দিকে আমরা আমি আবার বলেছি, আমি অবশ্যই মনে করি আওয়ামী লীগ ছাড়া নির্বাচনটা গ্রহণযোগ্য প্রশ্নবিদ্ধ থাকবে। এই সুযোগটা আওয়ামী লীগের নেওয়া উচিত। নির্বাচনটা গ্রহণযোগ্য থাকবে, মানে প্রশ্নবিদ্ধ থাকবে, এটা নেওয়া উচিত। আওয়ামী লীগের এই মুহূর্তে নির্বাচনের মাঠে নেমে আসা ঠিক হবে না। আওয়ামী লীগ না আসতে পারলে নির্বাচন হবে, জামাত নির্বাচনে যাবে। কারণ আওয়ামী লীগ নির্বাচনে না আসলে বেনিফিটটা হবে জামাতের, এবং জামাত সে নির্বাচনে যাওয়ার চেষ্টা করবে এবং যাবে। আর যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে সুযোগ দেওয়া হয়, তাহলে জামাত অবশ্যই নির্বাচনে আসবে না। এটা হলো আরেকটা, এটা আরেকটা হিসাব। আমরা এই বিষয়ে আরেকদিন কথা বলবো। আজকে আমরা শেষ প্রশ্ন, যে প্রশ্ন আমি নিয়মিতই করি, এবং আমরা এই যত দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ রাজপথে মিছিল করতেছে, মানে বিভিন্ন ভাবে লুকিয়ে মিছিল করতেছে, আবার দরপাকড় হচ্ছে, এবং অনেকেই বলছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এবং শেখ হাসিনা এই বাংলাদেশের নেতৃত্ব দিবেন অল্প দিনের মধ্যে, অনেকেই বলছেন, আওয়ামী লীগ যারা করেন। এ বিষয়ে কি বলবেন? প্রথমত, যারা বিভিন্ন জায়গায় জায়গায় মিছিল মিটিং করার চেষ্টা করতেছে, তারাই আওয়ামী লীগের সাচ্চা কর্মী।
তারা নিবেদিত কর্মী, তারাই আওয়ামী লীগের প্রেমিক কর্মী, কিন্তু আওয়ামী লীগ এদেরকে মূল্যায়ন করে নাই। এদেরকে মূল্যায়ন না করার কারণে এরা আজকে বিভিন্ন জায়গায় থাকতে পারতেছে, নিরাপদে আছে। এবং নিরাপদে আছে বলেই তারা সাহস করে, কারণ তারা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে বলেই তারা নিগৃহীত হয়েছে আওয়ামী লীগ দ্বারাই। এই লোকগুলো যারা মিছিল মিটিং করতেছে এরা কিন্তু সবাই নিগৃহীত আওয়ামী লীগ। আওয়ামী লীগের আমলে এরা নিগৃহীত হয়েছে, পদবঞ্চিত হয়েছে, তারা কোনো কিছু ভাগ পায়নি। এখনো তারা দলের প্রতি আনুগত্যের জন্য, দলের প্রতি দরদ ভালোবাসার জন্য তারা বিভিন্ন সময় আওয়ামী লীগের পক্ষে প্রতিবাদ করছে। এরা আওয়ামী লীগের ত্যাগী নীতি, এরা থাকে বলে রাজনৈতিক দলগুলো টিকে থাকে। এই ধরনের কর্মীগুলো যদি বেঁচে থাকে দলে, ততদিন পর্যন্ত দলটা বেঁচে থাকে, দলটা টিকে থাকে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারপরে বলবো যে আপনারা আপনার দায়িত্ব পালন করেন, কিন্তু আওয়ামী লীগের পক্ষে এখন নির্বাচনে আসা বা ক্ষমতায় আসাটা দেরি হবে। শেখ হাসিনা অবশ্যই আসবেন। নির্বাচনের পরে যে পরিবেশ সৃষ্টি হবে, সেখানে যে রাজনৈতিক দলের রাজনৈতিক ক্ষমতা যাক না কেন, জামাত যাক, আওয়ামী লীগ যাক, জামাত যাক বা বিএনপি যাক বা অন্য যে কোনো, এবং এনসিপি যদি ক্ষমতায় যায়, তাহলে বাংলাদেশটাকে রাজনৈতিক উদারভাবে সবার জন্য রাজনীতি উন্মুক্ত করে দিতে হবে। আওয়ামী লীগও কিন্তু জামাতকে রাজনীতি করতে দিতে হয়েছে, জিয়া রহমানকে দিতে হয়েছে, এরশাদও দিতে হয়েছে, বিএনপি তো দিয়েছে, কেউ তো জামাতকে ব্যান করে রাখতে পারে নাই। তা আগামীতে আওয়ামী লীগকেও কেউ ব্যান করে রাখতে পারবে না। গোলাম আজমও বাংলাদেশে ফিরে আসতে পেরেছে, ওনার সন্তানও বাংলাদেশ সেনাবাহিনী চাকরি করতে পেরেছে, ব্রিগেডিয়ার পর্যন্ত হতে পেরেছে। হয়তো জেনারেল হতে পারলে, সেনা প্রধান করতে পারলে কি করতো জানি না, তবে হতে পেরেছে। এই উদারতা বাংলাদেশের মানুষ দেখিয়েছে। আগামীতেও শেখ হাসিনা ফিরে আসতে পারে, আবারও ক্ষমতায় যেতে পারে, তার সন্তানও ক্ষমতায় যেতে পারে, সেইটা অসম্ভব না। সেই সম্ভাবনাকে আমি উড়িয়ে দিব না, সুযোগ আছে, তবে এখনই না। এখনো আগুন দগদগ করে জ্বলতেছে, এখন এই আগুনের মধ্যে এসে পড়েন না, পড়লে দেশটা, আপনার রাজনৈতিক পরিণতি ভালো হবে না। তবে আপনার প্রত্যাশা বেড়েছে, মানুষের কাছে আপনার অবস্থান বেড়েছে। অন্ততপক্ষে 5ই আগস্ট যে জায়গায় আপনার ছিল জনপ্রিয়তা বা জনগ্রহণযোগ্যতা, তার চেয়ে একটু হলেও তো প্লাস হয়েছে। ওনার ব্যারোমিটারটা, মানে পারদটা একটু হলেও বেড়েছে, এটাই তো ওনার অনেক বড় প্রাপ্তি। শেখ হাসিনা অনেক বড় প্রাপ্তি। শেখ হাসিনা এখনো বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যায় নাই, এখনো আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যায় নাই। এটাই 5ই আগস্ট উত্তর বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রাপ্তি। এটাকে ধরে রাখেন, এটাকে সামনের দিকে আরো বাড়ান, ভালো হবে। অশান্তি সৃষ্টি করেন না, অন্যের খপ্পরে পড়েন না, বাংলাদেশে নতুন করে আবার আগুন জ্বালাতে আসেন না। তাহলে এবার কিন্তু ইন্ডিয়াও আপনাকে ফ্রি হ্যান্ড দিবেন। এখন ফ্রি হ্যান্ড আপনাকে বাংলাদেশ ছাড়বে না, আপনাকে আনতে হলেও অনেক টার্মস এন্ড কন্ডিশন দিয়ে আনবে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসা কিনো। তবে সে বিশৃঙ্খল অবস্থার পরিবেশ ইতিমধ্যে সৃষ্টি করে দেওয়া আছে। ওই যে জুলাই সনদের দস্তখতের মাধ্যমে শেখ হাসিনার জন্য স্বর্ণ দুয়ার খুলে দেওয়া হয়েছে। শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করার প্রথম অধ্যায় শুরু হয়েছে যেদিন ওই বৈষম্য ছাত্র আন্দোলনের জুলাই যোদ্ধাদেরকে মারপিট করে পিটাইয়া তাদের হাত পা ভেঙে, ভাঙ্গা হাতকে, কৃত্রিম হাতকে ভেঙে সরিয়ে দিয়ে ওই ঢাকার পুলিশ মেট্রোপলিটন কমিশনার সাহেব যে উপমা সৃষ্টি করেছেন, তাতে আওয়ামী লীগের ফিরে আসার, শেখ হাসিনার ফিরে আসার, শেখ হাসিনার সাবেক পুলিশ কর্মকর্তাদের বহাল তবিয়তে ফিরে আসার দাগ স্বর্ণদর উন্মোচিত করে দিয়েছেন। কারণ যদি একটা সবার জন্য যদি ঢাকা মেট্রোপলিটনের কমিশনার একটি পঙ্গু ছেলের হাত ভেঙে ফেলতে পারে, তাহলে বেনজির তো কিছুই করে নাই, তাহলে তো জিয়াউল হাসান কিছুই করে নাই, সেই তুলনায় কিছুই করে নাই। কাজেই প্রশ্নটা আসবে আজকে, এবং তাকেও যদি আগামীতে আপনি আইজি বানাবেন, তখন তো জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে যে সবাই মাস্তান চায়, সবাই চায় ক্ষমতাটাকে অবহেলা করে আমাকে ক্ষমতায় রাখুক। এর থেকে তো আমরা বেরিয়ে আসতে পারি নাই। কাজেই গত 17ই অক্টোবর শেখ হাসিনার জন্য একটা স্বর্ণোজ্জ্বল দিন। সেই দিনটাই উনি ভাগ্য নির্ধারণ করে দিয়েছে, নতুন ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। উনি তো আসবেনই, কোনো সমস্যা নেই, উনি আসবেন দেশে। এটার সুযোগ ডক্টর ইউনূস সাহেব করে দিয়ে গেছেন এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে, বিচক্ষণতার সঙ্গে করে দিয়েছেন। ডক্টর ইউনূসের প্রতি শেখ হাসিনা মহোদয়ের কৃতজ্ঞ থাকা উচিত, ওনাকে ধন্যবাদ দেওয়া উচিত। এবং শেখ হাসিনার আসার পথ ডক্টর ইউনূস করে দিয়ে গেলেন।
ধন্যবাদ আক্তার ভাই, ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমরা অনুষ্ঠান শেষ করবো প্রিয় দর্শক, এরপরে রাত 10টার প্রোগ্রাম আপনারা অবশ্যই দেখবেন। আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করব। প্রিয় দর্শক, আমরা আসলে আক্তার ভাইয়ের মাধ্যমে অনেক তথ্য আমরা পাই, যেগুলো হচ্ছে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে, কোন পথে যাচ্ছে, এবং রাজনীতি বিশ্লেষণধর্মী অনুষ্ঠানটা আমরা তো মূলত আক্তার ভাইকে নিয়ে করি। এই জন্য আমরা এখন প্রতি সপ্তাহে 2-3টা করার চেষ্টা করি, কারণ প্রতিদিনই বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হচ্ছে এবং আমরা চাই সেই পরিবর্তনের বিষয়গুলো যাতে আপনাদের সামনে তুলে ধরা হয়। আর একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে থেকে সাহস নিয়ে কথা বলার মানুষ খুবই কম, খুবই কম, 2-3 জন আছেন বর্তমানে, খুবই কম। তো এই কারণে আমরা আক্তার ভাইকে নিয়ে আসি প্রায়, এবং উনাকে আমরা নানান প্রশ্ন করি, আপনাদের প্রশ্নগুলো তুলে দেওয়ার চেষ্টা করি, যাতে আমাদের যারা আমাদের বাংলাদেশের মানুষ দেশ এবং দেশের বাইরে আছেন তারা মূল আসল কি হচ্ছে এই বিষয়টা জানতে পারেন। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা নিয়ে আক্তার ভাই আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে ব্যস্ত সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। কথা বললেন আমাদের সবার পরিচিত প্রিয়মক অত্যন্ত সাহসী সাংবাদিক, লেখক, জার্নালিস্ট গোলাম মাওলা রানী, সাবেক সংসদ সদস্য। প্রিয় দর্শক, অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ। দেশ নিয়ে ভাবেন, দেশের মানুষকে নিয়ে ভাবেন, দেশের কথা ভাবেন এবং নিয়মিত তিনি কথা বলে যাচ্ছেন। আমরা দেখতে পারছি বাংলাদেশের যে অবস্থা, সে অবস্থা ক্রমেই আসলে ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছে। সামনে রাজনীতি কি হবে, সামনে নির্বাচন আদৌ সম্ভব কিনা, সামনে নির্বাচন হবে কিনা, এই নিয়ে নানান আলোচনা সমালোচনা হচ্ছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই যে দেশের ভয়ঙ্কর পরিস্থিতি তিনি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না এবং সেনা বাহিনী নিয়ে চলছে নানান কি বলবো যে কঠিন অবস্থা, যারা মানুষকে ঘুম করতো তাদেরকে নিয়ে, এবং ছাত্র আন্দোলনে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, এনসিপিকে নিয়ে নানান আলোচনা সমালোচনা হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।